সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে এগ্রিমেন্ট। এই সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এর সাথে আমরা আজকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট এটাও দেখব। এখন প্রথম কথা হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট বলতে আসলে কি বোঝায় বা জিনিসটা আসলে কি। দেখেন এখানে তিনটা শব্দ আছে। তিনটা শব্দ হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে এগ্রিমেন্ট। এই তিনটা শব্দ। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। সাবজেক্ট মানে তো আমরা জানি সাবজেক্ট মানে কি বোঝায়। ভার্ব মানে আমরা জানি। তার মানে এই সাবজেক্ট মানে এগ্রিমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি। চুক্তি না বলে আমরা যদি সম্পর্ক বলি তাহলে ব্যাপারটা আরেকটু সহজ হয়। আসলে সব সম্পর্কই এক ধরনের চুক্তি। যেমন বিয়ে বলেন, বিয়ে হচ্ছে একটা আনুষ্ঠানিক চুক্তি। তবে প্রেম কিন্তু আসলে চুক্তি না। দে- দেখবেন যে আহ, মাঝে মধ্যে পত্রিকাতে আসছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হ্যাঁ, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং হচ্ছে আরেকটা দেশের প্রধানমন্ত্রী, তারা দুজন মিলে কিছু এমওইউ, এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ বা হচ্ছে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। তো এই যে সমঝোতা স্মারক, এই সমঝোতা স্মারকে কিন্তু কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা থাকে না। অর্থাৎ কেউ যদি এই সমঝোতা স্মারক থেকে বের হয়ে যায়, এটা এক ধরনের চুক্তি, এখান থেকে যদি বের হয়ে যায় তাহলে আসলে তাকে আইনের সম্মুখীন আপনি করতে পারবেন না। অনেকটা হচ্ছে যে প্রেম করার মতো। কেউ যদি প্রেম থেকে একজন যদি আরেকজন ব্রেকআপ করে নেন তাহলে যেরকম কোনো আইনি বাধ্যবাধকতা নাই, এমওইউতে কিন্তু এরকম আইনি বাধ্যবাধকতা থাকে না। কিন্তু বিয়েতে ধরেন, বিয়েতে যদি আপনি একজন আরেকজনকে যদি ছেড়ে চলে যায় বা ডিভোর্স হয়, তখন কিন্তু দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়। তারপরে এটা নিয়ে মামলা মোকদ্দমা চলে। হ্যাঁ, তারপরে সন্তানের কাস্টডি কে পাবেন, এগুলো নিয়েও বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তাহলে সাবজেক্ট এবং ভার্বের সাথে যে এগ্রিমেন্ট, এখানে আসলে আইনি বাধ্যবাধকতা আছে এবং এটা কিন্তু এমওইউ না। আইনি বাধ্যবাধকতা হচ্ছে আপনি যদি এই সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক ঠিকঠাক মতো নির্ধারণ না করতে পারেন তাহলে আপনি পরীক্ষাতে খারাপ করবেন, বা ওইরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনি নেগেটিভ মার্কসের সম্মুখীন হবেন। তাহলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন জিনিসটাই হচ্ছে আমরা ভার্বটাকে নির্ধারণ করব সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে, এটাই হচ্ছে মেইন কথা। এবং এই যে ভার্বটা আমরা নির্ধারণ করব সেটা কিসের ভিত্তিতে হবে? সেটা সেন্টেন্সের নাম্বার এবং পার্সন অনুযায়ী হবে। সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আসলে ভার্বটা চেঞ্জ হবে। যেমন দেখেন আমরা খুব ছোটবেলায় এটা পড়ি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এটা আমরা খুব ছোটবেলায় পড়েছি। আমার এক নানা ছিল, নানার বাড়িতে আমি যখন যেতাম আমি তখন খুব দূর থেকে নজর রাখতাম যে ওনাকে দেখা যায় কিনা। কারণ উনি আমাকে দেখলেই, উনি ছিল হাই স্কুলের হেডমাস্টার, হেডমাস্টার না, উনি ইংরেজি টিচার ছিলেন। উনি আমাকে দেখলেই বলতো, কি নাতি, কি অবস্থা, নাতি এদিকে আসো, তোমার তো তোমার আব্বা মা কেমন আছে? আমি আমি বলতাম জি ভালো আছে। যে তুমি পড়াশোনা কি করতেছো, তুমি কোন ক্লাসে? আমি বলতো না না, আমি তো এই ক্লাসে। ও আচ্ছা, তো তোমার রোল নাম্বার কত? তাই আমি বলতো না না এরকম না। আচ্ছা দেখি একটা ইয়া বলো, দেখি। সে স্কুলে যায়, এটা ইংরেজি বলো। সে এখন ঘুমায়, এটা ইংরেজি বলো। সে ভাত খায়, এটা ইংরেজি বলো। আরে কি বিপদ! ভাই নানার বাড়িতে গেছি ঘুরতে, উনি আমার দেখলে শুধু প্রশ্ন করতো। তাই আমি দূর থেকে নজর রাখতাম যে উনারে দেখা যায় কিনা। দূর থেকে নজর যদি দেখতাম যে উনি, আমি আস্তে করে সটকে পড়তাম। তো উনি মনে হয় একবার এই ব্যাপার এই বিষয়টা বুঝতে পারছে। হ্যাঁ, বুঝতে পেরে যে, তো বুঝতে পেরে কি হয়েছে, আমি আমি দেখতাম যে যে উনি আমাকে দেখছে কিন্তু আমি ওনাকে দেখি নাই। হয়তো উনি দোকানে বসে আছে, আমি দেখি নাই, কিন্তু উনি আমাকে দেখছে। উনি আগে থেকে টার্গেট করে রাখছে যে আমাকে ধরবে। হ্যাঁ, তো আমি সামনে দিয়ে গেলে উনি ডাক দিত। একটা ঝামেলার কথা ছিল। তো যাই হোক, সেই তখন উনি আমাকে বলছিল, এটা তখন মনে হয় ক্লাস 4 বা 5-এ পড়ি, তখন বলছিল যে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তাইলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এই যে আমরা ভার্বটা চেঞ্জ করছি, ভার্বের সাথে এস বাই এস আমরা যুক্ত করছি অথবা আমরা যুক্ত করব না, এই ধরনের যে ব্যাপারটা,
এইগুলো হচ্ছে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিভিন্ন নিয়ম। তো আজকে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু নিয়ম কানুন শিখব। প্রথমেই যেই ম্যাজিকটা আমরা শিখব সেটা হচ্ছে যে সাবজেক্ট হিসেবে যদি কোনো বইয়ের নাম থাকে, কোনো ম্যাগাজিনের নাম থাকে, মুভি, নাটক, প্রতিষ্ঠান ইত্যাদি যত নামেই থাকুক না কেন, ওই নামটা দেখতে যদি আপনার প্লুরাল মনে হয়, তারপরও ওইটাকে সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে এবং ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখেন, যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস। অ্যারাবিয়ান নাইটস কোনটা? অ্যারাবিয়ান নাইটস হচ্ছে আলিফ লায়লা, আমরা দেখতাম না আলিফ লায়লা, খুব একটা ফেভারিট একটা ইয়া ছিল। হ্যাঁ, শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে আলিফ লায়লা দিত। এটার খুব ফ্যান ছিলেন এক সময়, আপনারা এখানে অনেকেই হয়তো এখানে ফ্যান ছিলেন। তো যাই হোক, সে আলিফ লাইলাই কিন্তু হচ্ছে এই অ্যারাবিয়ান নাইটস। হ্যাঁ, দেখেন এখানে নাইটস শব্দটা আছে, নাইটস। হ্যাঁ, বাংলায় হচ্ছে আরব্য রজনী। তো এটা দেখতে কিন্তু কি মনে হচ্ছে? প্লুরাল একটা মনে হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো কিছু প্লুরাল করতে হলে সেটার সাথে সাধারণত এস বা ইএস যুক্ত করতে হয়, কিন্তু এটা একটা সিঙ্গুলার নাম, সুতরাং এটার সাথে কিন্তু এটা কিন্তু সিঙ্গেল হিসেবে সে কাউন্ট হবে। বিজনেস লেটার্স, লেটার্স শব্দটা আছে কিন্তু এটা পুরোটা মিলে হচ্ছে একটা নাম। কোম্পানি লিভার ব্রাদার্স রহমান অ্যান্ড রহমান। কান্ট্রি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড আরব এমিরেটস। কার্টুন টম অ্যান্ড জেরি। তাহলে দেখেন এখানে নামগুলো দেখে প্লুরাল মনে হলেও এই নামগুলো কিন্তু একটা শো এর নাম, হ্যাঁ, একটা সিঙ্গুলার নাম, সুতরাং এদেরকে সিঙ্গুলার হিসেবেই কাউন্ট করতে হবে। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে এনি কাইন্ড অফ নাউন, এনি কাইন্ড অফ নেম, সে দেখতে যেমনই হোক সে অবশ্যই সিঙ্গুলার হবে এবং তার সাথে ভার্বটাও হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? সিঙ্গুলার ভার্ব বলতে বোঝানো হচ্ছে যেমন ইজ, ওয়াজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ একটা সিঙ্গুলার নাউনের সাথে যেই সমস্ত ভার্ব বসে সেগুলোকে আমরা সিঙ্গুলার ভার্ব বলবো। যেমন গো, গোকে আপনি সিঙ্গুলার ভার্ব কিভাবে বুঝবেন? এটার সাথে যখন আপনি ইএস যুক্ত করে দিবেন সেটাই হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। লিভার ব্রাদার্স প্রডিউসেস কোয়ালিটি সোপ প্রোডাক্টস। তাহলে দেখেন এখানে প্রডিউসেস আছে, হ্যাঁ, কারণ লিভার ব্রাদার্স হচ্ছে একটা সিঙ্গুলার এন্টিটি, সিঙ্গুলার এন্টিটির কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। এরপরের যেই নিয়মটা সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি, সেটা হচ্ছে যে, না আমি শিখি কিনা আপনাদেরকে শিখেছি কিনা আমি জানি না, কারণ আমি তো 49-এও ক্লাস নেই, তখন এই দুইটা ক্লাসের মধ্যে কখন কোনটা পড়ে এটা আমি আসলে ভুলে যাই। যাই হোক, দেখেন টাকা পয়সা, কোনো পরিমাপ, দূরত্ব, এই ধরনের যেই হিসাবগুলো আছে এই হিসাবগুলোর একক বা হচ্ছে ইউনিট সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক, যেটাই থাকুক না কেন এদেরকে সবসময় সিঙ্গুলার হিসাবে গণ্য করতে হবে এবং এদের সাথে যে ভার্বটা বসবে সেটাও সিঙ্গুলারই হবে। যেমন ধরুন সময়, সময়কে কিন্তু আমরা আসলে গুনতে পারি না। হ্যাঁ, যেমন আপনাকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল আপনারা দেখেছিলেন। যেমন পানি, পানিকে আমরা গুনতে পারি না। সমুদ্রের যে বিশাল জলরাশি সেটাকে আপনি কখনোই গুনতে পারবেন না। তাহলে আমরা টাইম, টাইমও কিন্তু ওইরকমই একটা জিনিস, সেটাকে আমরা গুনতে পারি না, কিন্তু আমাদের তো আসলে গুনতে হবে, কারণ আমাদের দৈনন্দিন কাজে এদের ব্যবহার রয়েছে। তাহলে এদেরকে ব্যবহার করার জন্য আমরা কিছু একক বের করেছি, সেই এককগুলো আমরা গুনতে পারি। যেমন টাইম, টাইমের একক কি? ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলোকে আমরা গুনতে পারি। যেমন 1 ঘন্টা, 1 আওয়ার, হ্যাঁ, 50 আওয়ার্স, 50 ঘন্টা। তাহলে ঠিক একইভাবে মানি, মানি মিনস হচ্ছে অর্থ। অর্থের অনেক ধরনের একক আছে যেগুলো দেশ ভিত্তিক হয়, যেমন আমরা টাকা দিয়ে হচ্ছে গুনি, আরো বিভিন্ন দেশে একক রয়েছে ডলার, কোন দেশে রয়েছে পাউন্ড, কোন দেশে রয়েছে দিনার, কোন দেশে রয়েছে রুপি। তাহলে এগুলো হচ্ছে একক। তাহলে এই এককগুলা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন $1, কিন্তু যখন আপনি বলবেন $500 তখন কিন্তু এস যুক্ত করতে হবে, বলতে হবে $500। ঠিক আছে, ওয়েট, লেংথ, ডিস্টেন্স এগুলো আসলে একই রকম। তাহলে দেখুন এগুলো কিন্তু সবসময় একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে। যেমন 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। তাহলে এখানে 20 কিলোমিটার্স এর সাথে কিন্তু আমি ইজ বসিয়েছি, আমি কিন্তু আর দিব না।
200 পাউন্ডস, পাউন্ডস হয়েছে, কিন্তু ভার্ব অবশ্যই আমি ইজ বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। 100 years ইজ লং টাইম টু পাস অ্যালোন। 100 years 100 বছর বোঝানো হচ্ছে, কিন্তু যেহেতু এটা সময়, সময়কে আমরা গুনতে পারি না, হ্যাঁ, এই কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্বটা বসাবো। যে কোনো ধরনের গ্রহ, নক্ষত্র, যেমন আর্থ, মার্স, জুপিটার, এই সবগুলো নামই সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ এগুলোর সাথে ভার্ব সিঙ্গুলার বসবে। যেমন মার্স ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তবে এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো এই যে আর্থ, যদি এই ইটা হচ্ছে বড় হাতের থাকে, তখন এই আর্থ দিয়ে বোঝায় পৃথিবী, ধরণী, বসুন্ধরা। কিন্তু যদি আর্থ ইটা হচ্ছে ছোট হাতের থাকে, তাহলে এই আর্থ দিয়ে বোঝায় হচ্ছে মাটি, সয়েল, সয়েল। এরপর আসেন, কিছু কিছু সাবজেক্টের নাম আছে, যেমন ইথিক্স, ইকোনমিক্স। আবার সাবজেক্ট ছাড়াও কিছু নাম আছে, যেমন গ্যালোজ, গ্যালোজ মানে হচ্ছে ফাঁসির মঞ্চ, ম্যাথমেটিক্স, পলিটিক্স, স্ট্যাটিস্টিক্স। এগুলো শেষে এস রয়েছে, কিন্তু এগুলো সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করবে, এগুলো কিন্তু প্লুরাল কোনোভাবেই হবে না। যেমন ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য নিউজ অফেন সারপ্রাইজেস এভরিওয়ান। যেহেতু দ্য নিউজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করেছি। ঠিক আছে, আমরা এখানে মূলত এস যুক্ত করেছি, সারপ্রাইজের সাথে আমরা এস যুক্ত করেছি। তাহলে এই যে দ্য নিউজ ফিজিক্স, এখানে কিন্তু সিঙ্গুলার এন্টিটি হিসেবেই কাজ করেছে। তবে এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হলো মাঝে মধ্যে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স এগুলো প্লুরাল হিসেবে কাজ করতে পারে। সেটা কখন? যদি এরকম হয় যে ম্যাথমেটিক্স দিয়ে শুধু একটা গণিত বুঝাচ্ছে না, গণিতের একটা নিয়ম বুঝাচ্ছে না, গণিতের একটা প্রসেস বুঝাচ্ছে না, অনেকগুলো প্রসেস বোঝানো হচ্ছে। স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা হিসাব বোঝানো হচ্ছে না, অনেক ধরনের হিসাব বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স প্লুরাল হিসেবে কাউন্ট হবে। এক্সাম্পল দেখেন, ভেরিয়াস ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ইন সলভিং দিস কমপ্লেক্স প্রবলেম। দেখেন, এই জটিল সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন ধরনের অঙ্কর সাহায্য নেওয়া হয়েছিল। তাহলে এখানে কিন্তু একটা কমপ্লেক্স প্রবলেমের কথা বলা হচ্ছে, এবং এটা কিন্তু আপনি একটা সিঙ্গেল ম্যাথমেটিক্সের হিসাব দিয়ে সলভ করতে পারেন নাই, আপনাকে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। এইটা বোঝানোর জন্যই, এটা বোঝানোর জন্যই যেহেতু এখানে অনেকগুলা ম্যাথমেটিক্স বোঝানো হয়েছে, এই কারণে এখানে সঠিক ভার্ব হবে আর, সঠিক ভার্ব ইজ হবে না, আর হবে। ঠিক আছে, এরপর দেখেন, স্ট্যাটিস্টিক্স শো অর শোজ দ্যাট অ্যাবাউট 800 পিপল আর ব্লাইন্ড। এখানে দেখেন, এখানে বলেছে যে স্ট্যাটিস্টিক্স শো করছে কি, শো করছে যে 800 মানুষ হচ্ছে অন্ধ, 800 মানুষ হচ্ছে অন্ধ। এখন এই যে 800 মানুষ অন্ধ, এইটা হিসাবটা জানার জন্য আপনাকে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এর মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনাকে সার্ভে করতে হয়েছে, হ্যাঁ, তারপরে আপনাকে একটা বিশাল জনসংখ্যা নিয়ে কাজ করতে হয়েছে, হ্যাঁ, সেগুলোর বিভিন্ন ধরনের মান বের করতে হয়েছে, সব মিলিয়ে আপনি এই হিসাবটা পেয়েছেন। তাহলে এখানে কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স দিয়ে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট বোঝানো হচ্ছে না, স্ট্যাটিস্টিক্স দিয়ে বিভিন্ন ধরনের হিসাব বোঝানো হচ্ছে। সুতরাং এখানে সঠিক ভার্বটা হবে শো, সঠিক ভার্বটা কিন্তু শোজ হবে না। তাহলে এটা একটা হচ্ছে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপর আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো ম্যাক্সিমাম কালেকটিভ নাউনই হচ্ছে সিঙ্গুলার হয়, যেমন আর্মি, বোর্ড, কংগ্রেস, কাউন্সিল, ক্রাউড, ক্লাস, কমিটি, এই সবগুলোই সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করে কালেকটিভ নাউন হলেও, এবং এদের সাথে ভার্বও হচ্ছে সিঙ্গুলার বসবে। যেমন দ্য জুরি ইজ গোয়িং টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে জুরি বলতে মূলত কি বোঝানো হচ্ছে, এখানে বিচারকদের বোর্ডকে বোঝানো হচ্ছে, যে বিচারকদের যে বোর্ড আছে তারা এই ম্যাটারটা নিয়ে ডিসাইড করবে। দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ। এখানে ফ্যামিলি বলতে একটা সিঙ্গুলার এন্টিটি বোঝানো হচ্ছে। তাহলে এই যে ফার্ম, ফ্যামিলি, গভর্নমেন্ট, গ্রুপ, অর্গানাইজেশন, টিম, টিম তো একজন দিয়ে হয় না, মব একজন দিয়ে হয় না, কোম্পানি একজন দিয়ে হয় না, কিন্তু একজন দিয়ে না হলেও এই কালেকটিভ নাউনগুলো অলওয়েজ এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, কিন্তু আপনারা এটা আগেও দেখেছেন যে এদের মধ্যে যদি কোনো ধরনের বিভাজন দেখা যায়, বিভাজন বা এদের মধ্যে যদি কোনো আপনি স্পষ্ট উল্লেখ থাকবে সেন্টেন্সে, যে এই ধরেন কমিটি,
হ্যাঁ, কমিটির মধ্যে হচ্ছে দুইটা ভাগ হয়ে গিয়েছে, হ্যাঁ, বা ধরেন হচ্ছে টিমের মধ্যে হচ্ছে দুইটা দল হয়ে গিয়েছে। যদি এরকম বিভাজন বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু এরা আবার সিঙ্গুলার হিসেবে কাজ করবে না। এক্সাম্পল দেখি আমরা, দেখেন এখানে বলেছে দ্য কমিটি, ধরেন এইটা এখানে নাই, এই আর এখানে নাই, ডিভাইডেড ইন টু পার্টস টু ডিসাইড অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে কমিটিটা কি হচ্ছে, একটা কমিটি ছিল সেটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা ডিসিশন নেওয়ার জন্য। তাহলে এই যে দুই ভাগে বিভক্ত হয়েছে, এখন কিন্তু আর কমিটি একটা নাই, দুইটা হয়ে গিয়েছে। এই কারণেই আমরা এখানে আর বসিয়েছি, ইজ দেইনি। এরপর একটা বাক্য দেখেন, দ্য ক্লাস আর আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার। আপনারা দেখেছিলেন যে ওয়ান অ্যানাদার এই রিসিপ্রোকাল প্রোনাউনটা আমরা কখন বসাই। এই ওয়ান অ্যানাদার রিসিপ্রোকাল প্রোনাউনটা আমরা যদি দুইয়ের বেশি হয়, দুইয়ের বেশি যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার বসাই, আর যদি দুই বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা ইচ আদার বসাই। এবং এই দুইটা ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এই দুইটা হলো রিসিপ্রোকাল প্রোনাউন। এটা আপনারা রিসিপ্রোকাল প্রোনাউনে পড়েছেন। লেখেন এখানে বলেছে দ্য ক্লাস আর আর্গুইং ওয়ান অ্যানাদার, তার মানে এখানে ক্লাস বলতে কয়েকটা ক্লাস বুঝিয়েছে, এই কারণে আমরা এখানে আর বসাবো। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে কালেক্টিভ নাউনগুলো আছে এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। এখন যদি এরকম হয় যে ফাইভ কমিটিজ আর অথবা ইজ হিয়ার, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই আর হবে, কারণ এখানে তো বলছে ফাইভ কমিটিজ, পাঁচটা কমিটি বোঝাই যাচ্ছে, প্লুরাল। কিন্তু যদি এরকম সিঙ্গুলার বোঝানো হয় যে শুধু কমিটি থাকে, হ্যাঁ, বা কোম্পানি শুধু থাকে, কোম্পানিজ না, হ্যাঁ, কর্পোরেশনস না, ফার্মস না, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এগুলো সিঙ্গুলার হবে। আর এখানে যেটা বোঝানো হয়েছে যে যদি এরকম ডিভাইডেশন বোঝা যায়, আপনি একটা সেন্টেন্সে স্পষ্ট বুঝতে পারবেন যে এখানে ডিভাইডেশন আছে, সেখানে আমরা প্লুরাল ভার্বটা নিব। তবে কিছু 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 কালেকটিভ নাউন আছে যেগুলো আবার অলওয়েজ প্লুরাল ভার্ব গ্রহণ করে, এরা সবসময় প্লুরাল মিন করে। যেমন অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, পিজেন্ট্রি, পুলিশ, এরাও কিন্তু কালেকটিভ নাউন, তবে এরা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে কারণ এরা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, যেমন দেখেন ডিউরিং দ্যাট পিরিয়ড দ্য জেন্ট্রি ওয়ার এক্সপেক্টেড টু লিভ বাই স্ট্রিক্ট কোডস অফ কন্ডাক্ট। তাহলে দেখেন এখানে দ্য জেন্ট্রি, তাহলে জেন্ট্রি মানে কি? অভিজাত সম্প্রদায়। এখানে জেন্ট্রি অলওয়েজ প্লুরাল হিসেবে কাজ করবে। তাহলে আপনাদের কাজ হবে এখানে যে শব্দগুলো আছে অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, জেন্ট্রি, পোল্ট্রি, পিপল, হ্যাঁ, এই শব্দগুলো মুখস্থ রাখা, কারণ এই শব্দগুলো কালেকটিভ নাউন এবং এরা সবসময় প্লুরাল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম সেটা আমরা একটু রিক্যাপ করে আসি যে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি জিনিস পড়লাম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত শুরুতে দেখলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো ভার্বের সাথে সাবজেক্টের একটা চুক্তি, যে ভার্ব সবসময় সাবজেক্টকে ফলো করবে। ফলো করা মানে কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এরপর আমরা দেখলাম যে কোন একটা নাম সে দেখতে যতই প্লুরাল হোক না কেন সে সবসময় সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাউন্ট হবে, হ্যাঁ, তাকে প্লুরাল হিসেবে কখনোই বলা যাবে না। তারপরে আমরা দেখেছি যে আমরা দেখলাম যে সময়, হ্যাঁ, তারপরে কোনো একটা কিছুর পরিমাপ, এগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাজ করে এবং এগুলোর ভার্বও সবসময় হচ্ছে সিঙ্গুলার হয়, তবে এদের এককগুলা কিন্তু প্লুরাল হতে পারে। এই যে 50 আওয়ার্স, হ্যাঁ, 10 কিলোগ্রামস, 10 মিটার্স। ওকে, এরপরে আমরা দেখলাম বিভিন্ন গ্রহ নক্ষত্র, এদের নাম দেখতে প্লুরাল মনে হলেও এরা কিন্তু সিঙ্গুলারই হবে। যেমন মার্স দেখতে মনে হচ্ছে এটা প্লুরাল কারণ শেষে এস আছে। তারপরে ইউরেনাস শেষে এস আছে, এস দেখলে আমাদের কাছে মনে হয় যে এটা একটা আসলে প্লুরাল। এরপর আমরা দেখলাম যে ইথিক্স, ইকোনমিক্স এগুলো দেখতেও প্লুরাল মনে হয় কারণ শেষে এস আছে, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল না, এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। এখানে ছোট্ট একটা কিন্তু আছে, সেটা হলো যদি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে সাবজেক্ট না বুঝিয়ে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ বোঝানো হয় বা বিভিন্ন টাইপ বোঝানো হয়, যেমন এখানে দেখেন যে ভেরিয়াস ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্স কিন্তু সাবজেক্ট ম্যাথমেটিক্সকে বোঝানো হয় নাই। স্ট্যাটিস্টিক্স, এখানে কিন্তু সাবজেক্ট স্ট্যাটিক্সকে বোঝানো হয় না, এখানে হিসাব বোঝানো হয়েছে। এই কারণে এইখানে স্ট্যাটিস্টিক্স প্লুরাল হিসেবে কাজ করেছে। কালেকটিভ নাউন, কিছু কালেকটিভ নাউন বাদে সবসময় কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার হয় এবং তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, হ্যাঁ। যেমন এখানে আমরা দেখলাম কিছু এক্সাম্পল, যেমন দ্য ফ্যামিলি ওয়াজ ইলেটেড বাই দ্য নিউজ। কিন্তু যদি এই সিঙ্গুলার
কালেক্টিভ নাউনগুলোর মধ্যে যদি স্পষ্ট ডিভাইডেশন বোঝা যায়, আপনি সেন্টেন্সটা পড়লেই বুঝবেন যে এদেরকে আসলে এখানে ডিভাইডেশন আছে, সেখানে আমরা ভার্বটা প্লুরাল হিসেবে দিব। অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, জেন্ট্রি, পোলট্রি, পুলিশ, পিজেন্ট্রি, পিপল, এরা আবার কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু এরা অলওয়েজ প্লুরাল হিসেবে কাজ করে। এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো হচ্ছে শিখলাম। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখব আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে আপনারা ফ্রেজ পড়েছেন, ক্লজ পড়েছেন, জিরান পড়েছেন। ফ্রেজ, ক্লজ এবং হচ্ছে জিরান্ড এবং হচ্ছে ইনফাইনিটিভ, এরা কিন্তু একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু পার্টিসিপল কখনোই একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে এই যে ক্লজ, ফ্রেজ, জিরান্ড, হ্যাঁ, এগুলো কোনো বাক্যের যদি সাবজেক্ট হয়, এরা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে, এরা কিন্তু কখনোই প্লুরাল হবে না। যেমন দেখেন এখানে বলেছে, এখানে নোভেলস শব্দটা আছে, শেষে এস আছে, এস থাকলেও এইটা যেহেতু একটা নাউন ফ্রেজ, কারণ এখানে আহ, দুইটা শব্দ আছে এবং দুইটা শব্দই সাবজেক্ট পজিশনে বসেছে, তাহলে অবশ্যই এটা নাউন ফ্রেজ হবে। এবং নাউন ফ্রেজে এখানে রিডিং হচ্ছে একটা জিরান্ড, এবং এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে নোভেলস, তাহলে রিডিং নোভেলস পুরোটা নাউন ফ্রেজ, এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। দ্যাট দে আর দ্য কালপ্রিটস ইজ নোন টু অল, এই যে দ্যাট দে আর দ্য কালপ্রিটস, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। যেহেতু এটা একটা নাউন ক্লজ, সুতরাং এখানে আমরা ভার্ব ইজ বসিয়েছি, আমরা কিন্তু এখানে ভার্ব আর বসাইতে পারবো না। আচ্ছা, এরপরে আসেন, কিন্তু যদি একাধিক জিরান্ড যদি এন দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার ভার্বটা প্লুরাল হবে। এগুলোর এক্সাম্পল আগে দেখবেন, তারপরে হচ্ছে নিয়মটা দেখবেন। যে যেমন দেখেন এখানে বলেছে সুইমিং এন্ড রানিং, দৌড়ানো এবং সাঁতার কাটা, ড্যাশ মাই ফেভারিট স্পোর্টস, দৌড়ানো এবং সাঁতার কাটা আমার পছন্দের খেলা। তাহলে এইখানে সুইমিং এবং রানিং দুইটা আলাদা এন্টিটি বোঝানো হচ্ছে, যেহেতু দুইটা আলাদা এন্টিটি, সুতরাং আমার ভার্বটাও প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। তাহলে এইটাই এখানে বোঝানো হয়েছে যে দুইটা জিরান্ড যদি এন দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরালই হবে। এরপরে আসেন যে প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বের উপরে কোনো ধরনের প্রভাব রাখে না। এই যে এই বড় 4টা লাইনের বাক্যটা, 4টা লাইনের এখানে কথাবার্তা বলা আছে, এইটার মেইন ভাবটাই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বের উপরে কোনো প্রভাব রাখে না। এক্সাম্পল দেখেন, আ সিলেকশন অফ নজরুলস পোয়েমস, দেখেন এখানে বলেছে পোয়েমস, হ্যাঁ, পোয়েমস আছে কবিতা। তাহলে এখানে আ সিলেকশন, হ্যাঁ, একটা সংকলন, সিলেকশন একটা সংকলন, তাহলে এইখানে পোয়েমস থাকলেও আমরা ভার্ব কিন্তু প্লুরাল দিতে পারবো না। কেন? কারণ দেখেন এখানে একটা অফ আছে, এই যে অফের পরবর্তী যে অংশটা, এই পুরো অংশটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, যেটা মূলত আ সিলেকশনকে মডিফাই করছে। তাহলে আ সিলেকশন অফ নজরুলস পোয়েমস, নজরুলের কবিতার সংকলন, কয়টা সংকলন? একটা সংকলন, এ বোঝানো হয়েছে একটা। সুতরাং এইখানে আমরা হ্যাভ দিব না, আমরা দিব হ্যাজ বিন পাবলিশড টু দ্য জয় অফ দ্য রিডার্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান। দেখেন কি বিশাল একটা সাবজেক্ট দেওয়া আছে এখানে, কয়টা শব্দ? 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ দিয়ে একটা ফ্রেজ হয়েছে, এবং এটা একটা নাউন ফ্রেজ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান। দেখেন এই যে এত বড় একটা ফ্রেজ, 9টা শব্দের, যত বড় ফ্রেজই হোক না কেন, তার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, কারণ সেটা ফ্রেজ, ফ্রেজের ভার্ব, ফ্রেজকে সবসময় সিঙ্গুলার এন্টিটি হিসেবে চিন্তা করতে হবে। তাহলে এখানে আমরা অকার্স দিয়েছি, কারণ এটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে অকার্স দিয়েছি। তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসেন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভও কখনোই ভার্বকে নির্ধারণ করবে না, অর্থাৎ অ্যাপোজিটিভ কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব রাখে না। আপনাদেরকে অ্যাপোজিটিভ পড়ানো হয়েছে নিশ্চয়ই। অ্যাপোজিটিভ আপনাদের কে পড়িয়েছে? আমি পড়িয়েছি? না, আমি পড়াই নাই। অ্যাপোজিটিভ পড়িয়েছেন আরেফিন ভাই, আরেফিন স্যার। ওকে, যাই হোক, অ্যাপোজিটিভ নিয়ে এখন আলোচনা করব না। তাহলে অ্যাপোজিটিভটাও কখনোই হচ্ছে ভার্ব নির্ধারণে কখনোই সে আম, প্রভাব বিস্তার করবে না। যেমন দেখেন এখানে বলেছে দিস বুক অ্যান ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার। দেখেন এইখানে আমার মেইন যে সাবজেক্ট সেটা হচ্ছে দিস বুক, এই যে মাঝখানের অংশটা অ্যান ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার, এটা যদি আপনি বাক্য থেকে তুলেও দেন, এই বাক্যটার কোনো কিছুই আসবে যাবে না।
মূলত বাক্যটা ছিল দিস বুক ওয়াজ নট ফাউন্ড দেয়ার, এই বুকটা ওইখানে পাওয়া যায় না। এই দিস বুকের একটা অতিরিক্ত তথ্য, একটা এডিশনাল ইনফরমেশন হলো অ্যান ইংলিশ ডিকশনারি অ্যান্ড লেক্সিক্যাল গ্রামার। তাহলে এই যে অংশটা এটা হচ্ছে অ্যাপোজিটিভ, এবং আপনারা নিশ্চয়ই পড়েছেন যে একটা অ্যাপোজিটিভ অলওয়েজ হয় নাউন হবে, মানে হয় নাউন ফ্রেজ হবে, না হলে নাউন ক্লজ হবে। অ্যাপোজিটিভ সব সময় নাউন হয়, ঠিক আছে? তাহলে অ্যাপোজিটিভও ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। আরেকটা এক্সাম্পল দেখেন, দিজ সংস, দিজ সংস, এই গানগুলো, অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট, অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট। তাহলে দেখেন এই যে একটা এই গানগুলো, হ্যাঁ, যা যেগুলো হচ্ছে একটা পুরনো আমেরিকান রহস্য, আর আর সাং অন ফ্রাইডে অনলি, যেগুলোকে কেবল শুক্রবারই গাওয়া হয়, ঠিক আছে? তাহলে এইখানে দিস সংস আছে, এটাই হচ্ছে আমার সাবজেক্ট, কিন্তু এখানে বলেছে অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট, এখানে একটা আছে, এই একটা থেকে ভুল করেও এখানে ইজ দেওয়া যাবে না, কারণ এখানে অ্যান ওল্ড আমেরিকান সিক্রেট সাবজেক্ট না, এটা কি, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এবং এটা একটা অ্যাপোজিটিভ। তাহলে দিস সংস হচ্ছে আমার সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী আমি এখানে আর বসিয়েছি। আচ্ছা, এরপর আসেন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে ইংরেজি বাক্যের ফ্লোটা ঠিক রাখার জন্য, বা দেখতে সুন্দর লাগবে বা শুনতে সুন্দর লাগবে, এটা করার জন্য মাঝে মধ্যেই সাবজেক্ট পজিশনে হিয়ার এবং দেয়ার চলে আসে। যতই হেয়ার এবং দেয়ার আসুক না কেন, এরা কিন্তু একটা ইংরেজি বাক্যের সাবজেক্ট হিসেবে আসলে কাজ করে না। হ্যাঁ, এদেরকে আপনি এদেরকে আপনি হচ্ছে এদেরকে কি বলা যেতে পারে, এদেরকে বলা হয় আপনার, এদেরকে বলা হয় সুডো সাবজেক্ট। হ্যাঁ, সুডো, সুডো সাবজেক্ট মানে হচ্ছে ছদ্মবেশী সাবজেক্ট। তো এই যে হেয়ার, দেয়ার, হাউ, হু, হুইচ, হোয়ার, এগুলো কিন্তু সাবজেক্ট না। যেমন দেখেন এখানে বলেছে হিয়ার আর দ্য নিউজ পেপার, অথবা হিয়ার ইজ দ্য নিউজ পেপার। এখানে কোন বাক্যটা সঠিক বাক্য? দেখেন এখানে হিয়ার বলেছে, এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে সুডো সাবজেক্ট। আমার সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ পেপার। মূলত বাক্যটা ছিল এরকম, দ্য নিউজ পেপার ইজ হিয়ার অথবা আর হিয়ার। তাহলে নিউজ পেপার আমরা জানি কাউন্টেবল হয় এবং এটা সিঙ্গুলার হয়, তাহলে আমরা এটাকে ভার্বের ভার্ব হিসেবে ইজ গ্রহণ করব। তাহলে আমার 2 নাম্বার বাক্যটা হচ্ছে সঠিক বাক্য। আরেকটা বাক্য দেখেন, দেয়ার ইজ ওয়াইল্ড ডগস ইন আওয়ার নেইবারহুড, অথবা দেয়ার আর ওয়াইল্ড ডগস ইন আওয়ার নেইবারহুড। এখানে এই যে দেয়ারটাকে বলা হচ্ছে সুডো সাবজেক্ট, সুডো সাবজেক্ট। তাহলে এই যে সুডো সাবজেক্ট, এই সুডো সাবজেক্টের এটা কিন্তু আমার মেইন সাবজেক্ট না, এটা হচ্ছে ছদ্মবেশী সাবজেক্ট। আমার মেইন সাবজেক্ট কোনটা? ওয়াইল্ড ডগস, এটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট। তাহলে এই মেইন সাবজেক্টের সাথে এখানে কি বসবে? ইজ বসবে না আর বসবে? যেহেতু ডগস আছে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে আর। তার মানে হচ্ছে এই সুডো সাবজেক্ট গুলো কখনোই ভার্ব নির্ধারণে কোনো ধরনের কাজ করবে না। আচ্ছা, এরপরে আসেন এ নাম্বার অফ এবং হচ্ছে দা নাম্বার অফ। এটা একটু বোঝার জিনিস আছে। দেখেন এই যে এ নাম্বার অফ দিয়ে বোঝায় হচ্ছে অনেক। এ নাম্বার অফ দিয়ে সোজাসুজি বোঝায় হচ্ছে অনেক। অনেক মানে অনেক বেশি, যেমন আমরা শিখেছি মেনি। হ্যাঁ, মেনি মানে অনেক। এ নাম্বার অফ মানে হচ্ছে অনেক। তবে এই এ নাম্বার অফ এটার সিমিলার আরেকটা ফ্রেজ আছে যেটাকে বলা হয় দা নাম্বার অফ। এই দা নাম্বার অফ দিয়েও অনেক বোঝায়, দুইটা দিয়ে অনেক বোঝায়, তবে দুইটার ব্যবহার কিন্তু ভিন্ন। কেন ভিন্ন? ভিন্ন হওয়ার কারণ হচ্ছে এই যে দা নাম্বার অফ হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝায়, আর এ নাম্বার অফ এর মধ্যে এ নাম্বার অফ দিয়ে অনেকগুলোর মধ্যে আহ, অনেককেই বোঝানো হয়। যেমন দেখেন এখানে বলেছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অথবা ইজ অ্যাবসেন্ট। এখানে এই যে দা নাম্বার অফ দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হচ্ছে, সে নির্দিষ্ট সংখ্যাটা এখানে উল্লেখ নাই, কিন্তু এটা দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যাই বোঝানো হয়। যেমন আমি বললাম দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর অথবা ইজ অ্যাবসেন্ট টুডে ইজ 50, 50 জন, হ্যাঁ, অথবা 100 জন। তাহলে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা বোঝায় হচ্ছে দা নাম্বার অফ দিয়ে। তো দা নাম্বার অফ এবং হচ্ছে এ নাম্বার অফ দুইটার সাথেই মনে রাখবেন সবসময় নাউনটা প্লুরাল হয়, কারণ দুইটা দিয়ে আসলে অনেক বোঝায়। তাহলে দা নাম্বার অফ এখানে আমরা স্টুডেন্টস দিয়েছি, এ নাম্বার অফ ফার্মার্স দিয়েছি, তাহলে নাউনটা সবসময় প্লুরাল হবে। কিন্তু দা নাম্বার অফ দিয়ে যেহেতু এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানো হয়, এই কারণে দা নাম্বার অফ এর সাথে অলওয়েজ ভার্ব হয় সিঙ্গুলার, অলওয়েজ ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে,
এটা হবে সঠিক উত্তর। আর নাম্বার অফ ফার্মার্স ওয়ার ক্রিটিসাইজড ইয়েস্টারডে, এটা হবে সঠিক উত্তর। তার মধ্যে আমাদের এখানে ভুল অপশনটা হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপর যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি আমাদের প্রোনাউনে যেই চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়েছি, যেমন এভরি, ইচ, এগুলোর পরে সবসময় নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। তারপরে হচ্ছে যে এভরি ইচ এর পরে যদি একাধিক নাউন থাকে তাহলেও ভার্বটা সিঙ্গুলারই হবে, এইটা আমরা প্রোনাউনে পড়েছি। তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে ইচ, ইচ সে কিন্তু প্লুরাল নাউনের পরে বসলে তখন কিন্তু সে ভার্বের উপরে কোনো প্রভাব রাখে না। যেমন দেখেন এখানে বলেছে দে ইচ ইজ কামিং নাকি আর কামিং, তাহলে সঠিক উত্তর হবে দে ইচ আর কামিং। দ্য স্টুডেন্টস ইচ ওয়াজ ক্রিটিসাইজড নাকি ওয়ার ক্রিটিসাইজড, সঠিক উত্তর হবে ওয়ার ক্রিটিসাইজড, কারণ এখানে মূলত বাক্যটা ছিল দ্য স্টুডেন্টস ওয়ার ক্রিটিসাইজ। আমি এই স্টুডেন্টদেরকে আরেকটু নির্দিষ্ট করার জন্য, আরেকটু এমফাসাইজ করার জন্য আমি এখানে ইচ বসিয়েছি। তাহলে এখানে হবে সঠিক উত্তর দ্য স্টুডেন্টস ইচ ওয়ার ক্রিটিসাইজড। ঠিক আছে, তাহলে ইচ শব্দটা যদি কোনো প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে বসে তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয় না, তখন ভার্বটা আসলে প্লুরালই হয়। এরপরে আমরা দেখলাম যে এভরির পরে যদি অফ ফ্রেজ থাকে তাহলেও ভার্বটা প্লুরাল হয়, যেমন এভরি ক্যাট অ্যান্ড টু অফ ডগস। খেয়াল করেন এভরির পরে যদি অফ ফ্রেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আবার ভার্বটা প্লুরাল হয়, যেমন এভরি ক্যাট টু অফ ডগস, তাহলে এখানে বোঝাই যাচ্ছে নাউনটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, সুতরাং আমি এখানে অয়ার বসাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো যে ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এগুলোর পরে সবসময় নাউন প্লুরাল হয়। এগুলোর পরে কেন নাউন প্লুরাল হবে? যেমন ধরেন আমি বললাম যে আমার বন্ধুদের মধ্যে একজন, হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন। তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন, আমি কিন্তু বলছি আমার বন্ধুদের, হুম, আমার বন্ধুদের, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অবশ্যই আমি বলবো। তো দেখেন এই যে ওয়ান অফ এর মধ্যে আমি নাউনটা প্লুরাল করলাম, তারপরে বললাম যে আমার বন্ধুদের মধ্যে কেউ না, তাহলে নাইদার, নাইদার অফ, নাইদার অফ মাই ফ্রেন্ডস, তাহলে আমার বন্ধুদের কিন্তু আমি বলে ফেলছি। এই যে বন্ধুদের বললাম এই কারণে কিন্তু আপনাকে নাউনটা প্লুরাল হিসেবে ইউজ করতে হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। কেন ভার্ব সিঙ্গুলার হবে? যেমন দেখেন এখানে বলেছে ওয়ান অফ মাই টিচার্স, আমার টিচারদের মধ্যে একজন। এখন আমি কি টিচারদের সবাইকে বুঝাচ্ছি নাকি আমি টিচারদের মধ্যে একজনকে বুঝাচ্ছি? একজনকে বুঝাচ্ছি, সুতরাং একজন হলে আমি এখানে ভার্বটা দিব সিঙ্গুলার। আবার দেখেন নাইদার অফ দ্য ফার্মার্স, ফার্মারদের মধ্যে কেউই নয়, তাহলে আমি কি এখানে সিঙ্গুলার বোঝাচ্ছি নাকি প্লুরাল বোঝাচ্ছি? ফার্মারের মধ্যে কেউ না, আপনারা দেখেছিলেন যে নাইদার যখন হবে তখন আসলে দুই বোঝানো হয় এবং দুইয়ের মধ্যে কেউ না বোঝানো হয়, তাহলে কেউ না বোঝালে আমরা সেখানে সিঙ্গুলার ভার্ব বসাই। তাহলে এটা এখানে বোঝানো হয়েছে যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এগুলোর সাথে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, চলেন আমরা আরেকবার একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস দেখলাম। তাহলে এখানে আমরা দেখলাম যে সুডো ভার্ব, হ্যাঁ, কিছু না, আমরা এখানে দেখবো হচ্ছে যে এই যে এখান থেকে দেখবো আমরা ক্লজ, ফ্রেজ এবং হচ্ছে জিরান্ড। ক্লজ, ফ্রেজ, জিরান্ড এগুলো সাবজেক্ট পজিশনে বসলে সেই সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, কিন্তু যদি একাধিক জিরান থাকে, একাধিক জিরান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার ভার্বটা প্লুরাল করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম যে প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ প্রেপোজিশনাল ফ্রেজ থাকুক বা নাই থাকুক আমি ভার্ব চেঞ্জ করব সাবজেক্ট অনুযায়ী। অ্যাপোজিটিভও সেম, অ্যাপোজিটিভও কখনোই ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। অ্যাপোজিটিভ দেখতে প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক আমার ভার্ব আমি চেঞ্জ করব সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা দেখলাম যে মাঝে মধ্যে হিয়ার, দিয়ার এগুলো সাবজেক্ট পজিশনে থাকে, কিন্তু এগুলোকে বলা হয় সুডো সাবজেক্ট। তো এই সুডো সাবজেক্টগুলা, সুডো সাবজেক্টগুলোর এগুলো অনুযায়ী কিন্তু ভার্ব চেঞ্জ হয় না। এইটা অবশ্যই আমার মেইন সাবজেক্ট যেটা সেই মেইন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। যেমন দেখেন হু, আমি বললাম যে হু আর ইউ, তাহলে দেখেন এখানে আমি ইউ অনুযায়ী ভার্ব চেঞ্জ করেছি, হু আর বলেছে, হ্যাঁ, কিন্তু আমি যদি বলতাম এরকম যে হু ইজ হি, সেক্ষেত্রে কিন্তু আমি আর বসাইতাম না, আমি কিন্তু ইজ বসাইতাম। তো এটা এখানে বলা হয়েছে। এরপর আমরা দেখলাম এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ দুইটার সাথেই নাউন হবে প্লুরাল, কিন্তু
এ নাম্বার অফ এর সাথে ভার্ব হবে প্লুরাল, যেহেতু এখানে অনেক বোঝাচ্ছে। আর দা নাম্বার অফ দিয়ে যেহেতু নির্দিষ্ট একটা সংখ্যা বোঝানো হয়, এই কারণে দা নাম্বার অফ এর সাথে ভার্ব হবে সিঙ্গুলার। এভরি, ইচ এগুলোর সাথে সবসময় নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। তবে ইচ যদি একটা প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে বসে, সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। আর এভরির পরে যদি অফ ফ্রেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরালই হয়। ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর সাথে নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, এরপরে দেখেন আমরা দেখব হচ্ছে এ মেনি এবং হচ্ছে মেনিয়ে। এটাও আমরা দেখেছি। এ মেনি এটা আমরা কোথায় দেখেছিলাম? এটা আমরা ডিটারমাইনারে দেখেছিলাম। দেখেন, মেনি দিয়ে বোঝায় অনেক, আবার এ মেনি দিয়েও কিন্তু এ মেনি দিয়ে অনেক বোঝায়, এ গ্রেট মেনি দিয়ে অনেক বোঝায়, শুধু মেনি দিয়েও কিন্তু অনেক বোঝায়। এবং মেনি নামে একটা মাছ আছে, আপনারা চিনেন কিনা আমি জানি না। একটা মাছ আছে, নাম হলো মেনি মাছ। কোনো কোনো জায়গায় এইটাকে বলা হয় হচ্ছে আপনার নায়রি মাছ। কোনো কোনো জায়গায় এই মাছটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় ভেদা মাছ। কোনো কোনো জায়গায় বলা হয় হচ্ছে আপনার মেনি মাছ। তো আপনারা এটা হয়তো চিনেন, বা কেউ কেউ হয়তো হচ্ছে চিনেন না। এই মাছটা খুবই হচ্ছে যে সহজ সরল, হ্যাঁ, সহজ সরল। এবং এই মাছটা পিক করা খুবই ইজি। হ্যাঁ, যারা চিনেন তারা বলতে পারেন। ও, আরেকটা এটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে আপনার চেদুরি মাছ। চেদুরি মাছ, মাছটা চরণটা এরকম। দেখেন, মাছটার চরণটা এরকম, এই যে এরকমটা এরকম একটু চোখা প্রকৃতির, হ্যাঁ, একটু এরকম হচ্ছে চোখার প্রকৃতির। অনেকটা হচ্ছে এই ধরনের, হ্যাঁ, এই ধরনের একটা মাছ। ঠিক আছে, আমি এখানে ঠিকঠাক মতো আঁকতে পারি নাই। আপনারা হয়তো কেউ কেউ চিনেন, কেউ হয়তো বা চিনেন না। তো এটা খুবই হচ্ছে মাংস হয়, মানে এই এই মাছটা খেতে খুব মজা। এবং এটা এখানে প্রচুর পরিমাণে মাংস থাকে। এবং এটা আহ, এই কারা কারা এই মাছটা চিনেন দেখি তো, আপনার একটু রিয়েকশন দেন তো। এই মাছটা কারা কারা চিনতে পেরেছেন? এই যে আমি কয়েকটা নাম বলেছি, একটা হচ্ছে মেনি মাছ, একটা হচ্ছে আপনার ভেদা মাছ, একটা হচ্ছে নায়রি মাছ, আর একটা হচ্ছে চেদুরি মাছ। এই যারা চিনছেন তারা একটা রিয়েকশন দেন তো, এই মাছটা কারা কারা চিনতে পেরেছেন। কি ব্যাপার, কেউ রিয়েকশন দিচ্ছে না? মানে কেউ চিনেন নাই, নাকি রিয়েকশন অফ করা? যাই হোক, আহ, চিনলে তো চিনলেন, না চিনলে হচ্ছে বাসা জিজ্ঞেস করেন, আপনার আপনার আব্বা মা থেকে জিজ্ঞেস করে নিন। যাই হোক, তাহলে দেখেন এখানে আমরা আসল কথায় আসি। এ মেনি এবং হচ্ছে মিনি, এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আমরা আগেও দেখেছি। সেটা হলো, এই যে মেনিয়ে, মেনিয়ে দিয়ে বোঝায় হলো অনেকের মধ্যে এক, অনেকের মধ্যে থেকে প্রত্যেককে বোঝায় হচ্ছে মেনিয়ে দিয়ে। কিন্তু এ মেনি দিয়ে মূলত আসলে আম, এ মেনি দিয়ে বোঝায় হচ্ছে আপনার অনেক, মেনি দিয়ে বোঝায় অনেক, এ গ্রেট মেনি দিয়ে বোঝায় অনেক। কিন্তু মেনির পরে যদি এ থাকে, মেনি এ থাকে, সেই ক্ষেত্রে সেটা দিয়ে বোঝানো হয় অনেকের মধ্যে প্রত্যেকে। যেমন, মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডেস্ট্রয়েড বাই ড্রিঙ্ক, অথবা মেনি স্টুডেন্ট হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই ড্রিঙ্ক। তো যেহেতু মেনি এ দিয়ে স্টুডেন্টদের প্রত্যেককে বোঝানো হয়, সিঙ্গুলারলি বোঝানো হয়, এই কারণে, এই কারণে হচ্ছে মেনি এর পরে সাবজেক্টও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। ঠিক আছে, খেয়াল করেন, মেনি যে শব্দটা আছে, এই মেনি বা এ মেনি, এটার পরে নাউনও প্লুরাল হয়, সাবজেক্টও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। কিন্তু মেনি এর পরে নাউন এবং ভার্ব দুইটাই কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমার এই প্রথম যে বাক্যটা, সেটা হচ্ছে একটা ভুল বাক্য। তারপর দেখেন হাউ মেনি টিচার্স, তাহলে এখানে টিচার্স আছে, এখানে হ্যাভ আছে, তাহলে এখানে টিচার্স প্লুরাল এবং হ্যাভও এখানে হচ্ছে প্লুরাল হয়েছে। ওকে, এরপর আসেন দুইটা সিঙ্গুলার সাবজেক্ট। দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি হচ্ছে এন্ড দিয়ে যুক্ত থাকে, এবং হচ্ছে প্রথম সাবজেক্টের পূর্বে যদি দা থাকে, আর এরপরে এর সেকেন্ড যেই সাবজেক্টটা অর্থাৎ এন্ড দিয়ে দুইটা নাউন যুক্ত থাকবে, প্রথমটার আগে দা থাকবে, হ্যাঁ, পরেরটার আগে দা থাকবে না, যদি এরকম হয়, তাহলে সেটা একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করে। এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আপনি এক্সাম্পল যদি দেখেন, দেখেন এখানে বলেছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি আর টেকিং প্রিপারেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং। দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি ইজ টেকিং প্রিপারেশন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুজন আসলে একই ব্যক্তি, দুজন আসলে একই ব্যক্তি। একই ব্যক্তি হওয়ার কারণে এই যে সেক্রেটারি, এই সেক্রেটারির আগে দা দেওয়া হয় নাই। ঠিক আছে, তাহলে এটাই এখানে বলেছে যে দুইটা নাউন এন দিয়ে যুক্ত আছে, প্রথমটার আগে দা আছে, পরেরটার আগে দা নাই। এরকম যদি হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। কেন ভার্বটা সিঙ্গুলার হবে? কারণ এখানে আসলে
দুইটা নাম দিয়েই আসলে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যিনি প্রিন্সিপাল তিনিই হচ্ছেন সেক্রেটারি। তাহলে আমরা এখানে ভার্বটা দিব হচ্ছে সিঙ্গুলার। আর একটা এক্সাম্পল দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট হ্যাভ গন টু ব্রাজিল। তাহলে এখানে হেডমাস্টার যিনি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এই কারণে আমরা এখানে হ্যাভ দিব না, আমরা দিব হচ্ছে হ্যাজ। কিন্তু যদি দুইটার আগেই আলাদা আলাদা দা যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভার্বটা প্লুরাল হিসেবে ধরবো। যেমন দা প্রিন্সিপাল অ্যান্ড দা সেক্রেটারি, এখানে বোঝানো হচ্ছে প্রিন্সিপাল একজন ব্যক্তি, সচিব বা সেক্রেটারি হচ্ছে আরেকজন ব্যক্তি, দুজন ব্যক্তি কাজটা করছে। এই কারণে আমরা এখানে ভার্বটা দিব সিঙ্গুলার না প্লুরাল। আমরা এখানে ইজ দিতে পারবো না, আমাদের দিতে হবে প্লুরাল। ঠিক আছে, ওকে। এখন আসেন যে এন্ড দিয়ে যদি কোনো হচ্ছে দুইটা কোনো এন্টিটি যুক্ত থাকে, এখানে একটা বোঝানোর জিনিস আছে, সেটা হচ্ছে যে এন্ড দিয়ে দুইটা নাউন যুক্ত, কিন্তু দেখা যাবে যে তারা আসলে একটা সিঙ্গেল এন্টিটি মিন করছে, আবার দেখা যাবে যে তারা সিঙ্গেল এন্টিটি মিন করে না। যদি সিঙ্গেল এন্টিটি মিন করে সেই ক্ষেত্রে ভার্বটা হয় সিঙ্গুলার, যদি আলাদা আলাদা এন্টিটি মিন করে সেক্ষেত্রে ভার্বটা হয় প্লুরাল। এক্সাম্পল দেখেন, যেখানে এখানে বলেছে রাইস অ্যান্ড কারি ইজ ডিলিশিয়াস টু ইট। আমরা ভাত দিয়ে তরকারি খাই অথবা তরকারি দিয়ে ভাত খাই, যেটাই খাই না কেন আমরা একসাথে খাই। তরকারিতে ভাত মেখে খাই অথবা ভাতে তরকারি মেখে খাই, দুইটাই হয়। তাহলে এইখানে যে বলেছে রাইস অ্যান্ড কারি ইজ ডিলিশিয়াস টু ইট, এখানে বোঝানো হচ্ছে যে আপনি দুইটা জিনিস একসাথে খাচ্ছেন। হ্যাঁ, ডাল ভাত, হ্যাঁ, মাছ ভাত একসাথে, যেহেতু একসাথে খাচ্ছেন সিঙ্গুলার এন্টিটি, এই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি, কিন্তু যদিও এন্ড দিয়ে দুইটা নাউন যুক্ত আছে। আবার সেকেন্ড সেন্টেন্সটাতে দেখুন, রাইস অ্যান্ড কারি আর গ্রোন ইন বাংলাদেশ। রাইস আলাদা উৎপাদন হয়, কারি তরকারি বা সবজি আলাদা উৎপাদন হয়, দুইটাতে আর একই সাথে উৎপাদন হয় না। যে ধরেন একই জিনিস, ধরেন হচ্ছে কাঁঠাল, হ্যাঁ, তো কাঁঠালের মধ্যে যখন আপনি খুললেন, কাঁঠালের মধ্যে আপনি আমও পাচ্ছেন আবার কাঁঠালের কোষও পাচ্ছেন, ওটা কিন্তু ওইরকম না, কাঁঠাল আলাদা আবার হচ্ছে আমও আলাদা। তো রাইস এবং কারি যেহেতু আলাদা আলাদা উৎপন্ন হয়, সুতরাং দুইটা সাবজেক্ট আলাদা, এই কারণে আমরা এখানে আর বসিয়েছি। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখেন, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। তাহলে এখানে বাটার বান, হ্যাঁ, বান এবং হচ্ছে বাটার, বাটারটা হচ্ছে বানের মধ্যে আছে, আলাদা আলাদা নাই, দুইটা আপনি একসাথে করে খাচ্ছেন। তাহলে এইটা যেহেতু একসাথে আপনি খাচ্ছেন, সিঙ্গুলার এন্টিটি বোঝানো হচ্ছে, এই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি। কিন্তু যদি বলা হয় এরকম ব্রেড এন্ড বাটার আর কস্টলি টু বাই, তাহলে আপনি ব্রেড এবং বাটার আলাদা কিনছেন, এখানে ব্রেড এক জায়গা থেকে কিনছেন, বাটার আপনি আরেক জায়গা থেকে কিনছেন, সুতরাং এইখানে যেহেতু দুইটা আলাদা আলাদা এন্টিটি বোঝানো হচ্ছে, এই কারণে আমরা এখানে ভার্বটা বসিয়েছি আর। ঠিক আছে, এরপর আসেন যে টুগেদার উইথ, অ্যালং উইথ, ইনক্লুডিং টু, এক্সক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এই ফ্রেজ সমূহ অনেকটাই হচ্ছে অ্যাপোজিটিভের মতো কাজ করে। অর্থাৎ এগুলো দিয়ে একটা অতিরিক্ত তথ্য বোঝানো হয়। অ্যাপোজিটিভের যেরকম ভার্বের উপরে কোনো ধরনের প্রভাব থাকে না, এই টুগেদার উইথ এরও, টুগেদার উইথ যুক্ত যেই নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে, তাদেরও কিন্তু কোনো ভার্বের উপর প্রভাব থাকে না। যেমন দেখেন এখানে বলেছে প্রাইম মিনিস্টার অ্যালং উইথ আদার মিনিস্টার্স অ্যান্ড হিজ সন্স। তাহলে প্রাইম মিনিস্টার একজন ব্যক্তি, সাথে অ্যালং উইথ দিয়ে একটা নাউন যুক্ত করা হয়েছে, দুইটা নাউন যুক্ত করা হয়েছে, মিনিস্টার্স এবং হচ্ছে হিজ সন্স। তাহলে এইখানে এটা হচ্ছে একটা বাড়তি অংশ, এটাকে আপনি অ্যাপোজিটিভ বলতে পারেন। তাহলে এইটা কিন্তু আমার ভার্বের উপরে কোনো প্রভাব রাখবে না, এখানে হ্যাজ হবে না, সঠিক উত্তর হবে, সরি, এখানে হ্যাভ হবে না, সঠিক উত্তর হবে হ্যাজ। কারণ কি, আমার প্রাইম মিনিস্টার হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে বলেছে যে হি অ্যান্ড নট আই হ্যাজ ডান দ্য মিসডিডস, অথবা হি অ্যান্ড নট আই হ্যাভ ডান দ্য মিসডিডস। এই যে হি, মূলত এখানে বলছে যে হি হ্যাজ ডান দ্য মিসডিডস, মূলত বাক্যটা ছিল এরকম। ঠিক আছে, আর এই যে অ্যান্ড আই অ্যান্ড নট আই, এটা হচ্ছে একটা বাড়তি অংশ। তাহলে এই বাড়তি অংশটার উপর, এই বাড়তি অংশটা কিন্তু ভার্ব নির্ধারণে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না, সুতরাং আমার সঠিক উত্তর হবে হি অ্যান্ড নট আই হ্যাজ ডান দ্য মিসডিডস। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য মিনিস্টার উইথ হিজ থ্রি ব্রাদার্স, দ্য মিনিস্টার উইথ হিজ থ্রি ব্রাদার্স। তাহলে এখানে দ্য মিনিস্টার
মিনিস্টারের সাথে হচ্ছে কারা আসছে, তাদের 3 ভাই আসছে, কিন্তু এই উইথ হিস্ট্রি বাদের হচ্ছে বাড়তি অংশ, এই বাড়তি অংশটা ভার্বের উপরে কোনো প্রভাব রাখবে না। দি মিনিস্টার, এখানে এটা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে এখানে কাম হবে না, কি হবে, কামস হবে, কামস হবে, আর নাইলে হবে কেম, যে কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট, এগুলো যদি কোনো বাক্যতে আপনি দেখেন তাহলে অলওয়েজ, অবশ্যই শেষের যেই সাবজেক্টটা থাকবে, শেষের সাবজেক্ট বলতে বোঝানো হচ্ছে এই যে আইদার, আইদারের মাঝখানে একটা সাবজেক্ট থাকে, অরের পরে একটা সাবজেক্ট থাকে, নাইদার এবং নরের মাঝখানে একটা সাবজেক্ট থাকে, নরের পরে একটা সাবজেক্ট থাকবে। শেষের যেই সাবজেক্টটা, অরের পরের যে সাবজেক্ট, নরের পরে যে সাবজেক্ট, বাটলসের পরে যে সাবজেক্ট, এই পরের সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ করতে হয়। যেমন নট অনলি জোনাথন অ্যান্ড জো বাট অলসো রবার্ট, লেখেন নট অনলি জোনাথন অ্যান্ড জো বাট অলসো রবার্ট, তাহলে এখানে আমি সাবজেক্ট ধরবো রবার্টকে, এবং রবার্ট অনুযায়ী আমি আমার ভার্বটা চেঞ্জ করব, শেষের সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব চেঞ্জ করব। তাহলে এখানে রবার্ট হচ্ছে সিঙ্গুলার, সুতরাং আমি এখানে ইজ বসাবো। আরেকটা এক্সাম্পল দেখেন, নট মারিয়া বাট হার ফ্রেন্ডস ইজ স্টাডিং, তাহলে এখানে বাট হার ফ্রেন্ডস এইটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরবো, এবং এইটা অনুযায়ী আমি আমার ভার্ব চেঞ্জ করব। তাহলে হার ফ্রেন্ডস প্লুরাল, সুতরাং আমি ইজ বসাবো না, আমি বসাবো আর, ঠিক আছে। আরেকটা নিয়ম আমরা পড়বো, এরপরে আমরা হচ্ছে রিক্যাপ করব। দেখেন কিছু কিছু শব্দ আছে, এই এগুলোর পরে যেই ভার্বটা, যেই নাউনটা বসে সেই নাউন অনুযায়ী আসলে ভার্বটা চেঞ্জ হয়। যেমন অল, নো, সাম, রেস্ট অফ, পার্ট অফ, পার্সেন্টেজ অফ, মেনি, মেজরিটি অফ, ইত্যাদি ইত্যাদি। এগুলোর পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। যেমন রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাজ বিন সলভড রিসেন্টলি, তাহলে এখানে রেস্ট অফ দ্য প্রবলেমস আছে, প্রবলেমস, তাহলে কি নাউন, এটা হচ্ছে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের সাথে আমরা হ্যাজ বসাবো না, আমরা বসাবো রেস্ট অফ দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভড রিসেন্টলি। অল অফ দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড নাকি অল অফ দ্য ওয়ার্ক ওয়ার কমপ্লিটেড, আমরা জানি এই যে ওয়ার্ক, এটা একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। সুতরাং এই যে অল অফ দ্য ওয়ার্ক, এই অল অফ দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার এন্টিটি, সিঙ্গুলার হিসেবে কাজ করবে, তাহলে এখানে ভুল হচ্ছে ওয়ার, তাহলে ওয়ার্কের সাথে আমি এখানে ওয়াজ বসাবো, ওয়ার বসাতে পারবো না। এটাই এখানে বলা হয়েছে যে নাউন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী নাউন যেটা আছে সেটা অনুযায়ী আমি ভার্বটা চেঞ্জ করব। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস পড়লাম এখানে এতক্ষণ পর্যন্ত। আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে যে মেনি অর্থ অনেক, এ মেনি, এখানে আমি একটু লিখে দেই, এ মেনি অথবা হচ্ছে এ গ্রেট মেনি অথবা হচ্ছে মেনি, সবগুলার অর্থই হচ্ছে অনেক, সবগুলো অর্থই হচ্ছে অনেক, সেম, সেম বুঝায়, সেম অর্থ বোঝায়, ঠিক আছে। আর মেনি এ দিয়ে বোঝায় অনেকের মধ্যে একজন একজনকে সিঙ্গুলারলি বোঝানো হয়, এই কারণে মেনি এর সাথে সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি এন দিয়ে যুক্ত থাকে এবং প্রথমটার আগে যদি দা থাকে, পরটার আগে যদি দা না থাকে, তাহলে ওই দুইটা দিয়ে আসলে একজনকে বোঝানো হয়, সুতরাং এটা সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু দুইটার আগে যদি দা থাকে তাহলে দুইজন আলাদা মানুষকে বোঝানো হয়, এই কারণে ভার্ব হবে প্লুরাল। এন দিয়ে যুক্ত দুইটা নাউন, কিন্তু যদি দেখা যায় সিঙ্গুলার এন্টিটি বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি সিঙ্গুলার এন্টিটি না বোঝায়, আলাদা এন্টিটি বোঝায়, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলার পরের, এগুলার সাথে যেই সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টের উপরে, মানে এগুলোর পরে যে সাবজেক্টটা বসবে সেগুলোর উপরে আসলে ভার্ব নির্ধারিত হবে না, প্রথম যেই সাবজেক্ট থাকে সেটার অনুযায়ী আসলে ভার্বটা নির্ধারিত হয়। আর আইদার অর, নাইদার অর এর ক্ষেত্রে হচ্ছে আইদার অর এর পরের যে সাবজেক্টটা সেটা অনুযায়ী হচ্ছে আমরা ভার্বটা চেঞ্জ করি। অল, এনি, নো, সাম, রেস্ট, এগুলোর পরের যে নাউন সেটা অনুযায়ী আমরা হচ্ছে ভার্বটা চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে কথা বলার সুযোগ দেই। আচ্ছা, এরপরে আসেন ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের উপরে আসলে ভার্ব নির্ভর করবে না, সবসময় যেই নাউনটা থাকবে সেটার উপরে ভার্ব নির্ভর করে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখলে বুঝবেন। যেমন দেখেন এখানে বলেছে 1/3 অফ দ্য অরেঞ্জ ইজ ইটেন, তাহলে এখানে 1/3 অফ দ্য অরেঞ্জ, অরেঞ্জ শব্দটা হচ্ছে কাউন্টেবল, তাহলে অরেঞ্জে, অরেঞ্জ মানে হচ্ছে কি যে একটা কমলা, এই একটা কমলার আপনার 3/1 খাওয়া হয়েছে, ঠিক আছে, এই 3/1 খাওয়া হয়েছে, তাহলে 3/1 হোক আর যাই হোক, কমলা কিন্তু একটা, যেহেতু কমলা একটা, সুতরাং এখানে আমরা ভার্ব হিসেবে ইজ বসিয়েছি, এখানে কিন্তু আর হবে না,
আর হচ্ছে ভুল। আবার দেখেন 2/5, 2/5 মানে কি 5/2 2/5 অফ দ্য মিল হ্যাভ বিন টেকেন, 2/5 অফ দ্য মিল হ্যাভ বিন টেকেন। তাহলে 2/5 মানে হচ্ছে 5/2, 5/2। দেখেন এখানে একটা মজার জিনিস, আমরা বললাম হচ্ছে বলার সময় বলবো আমরা 1/5, 1/5 5/1 কিন্তু যখন আপনি বলবেন 2/5 তখন কিন্তু আপনি 2/5 বলতে পারবেন না, আপনাকে বলতে হবে 2/5, কারণ এখানে 2 আছে। এই কারণে যদি 1 থাকতো তাহলে আপনি বলতে পারতেন 1/5। তবে 2/5 হোক বা 3/5 হোক বা 4/5 হোক, যেটাই হোক, আমার ভার্ব নির্ধারণ করবে আমার নাউনটা কেমন। এখানে মিল, মিল হচ্ছে সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার সুতরাং এখানে আমি হ্যাভ বসাইতে পারবো না, আমাকে হ্যাজ বসাইতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ। 2/5 মিল হ্যাজ বিন টেকেন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে ইজ ইটেন। আচ্ছা, এরপরে আসেন যে, আচ্ছা এখানে দেখেন আবার আরেকটা এক্সাম্পল দিই। ধরেন যে আমি বললাম যে 1/5 অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অথবা হ্যাভ পাস্ট। তাহলে এখানে দেখেন 1/5 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরালের সাথে আমার ভার্ব কি হবে, ভার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে আমি কিন্তু হ্যাজ বসাবো না, আমাকে বসাইতে হবে হচ্ছে হ্যাভ। এখানে এটাই বোঝানো হচ্ছে যে ভগ্নাংশের উপরে আসলে ভার্ব নির্ভর করে না, ভার্ব নির্ভর করবে হচ্ছে নাউনের উপরে। এরপরের যেগুলো আছে সেগুলো আপনারা অলরেডি দেখেছেন, যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলোর পরে যেই ক্লজটা সেটা সবসময় পাস্ট ইনডিফিনিটে হয়। যেমন ইট ইজ হাই টাইম ইউ লুকড ফর এ গুড জব, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন ইট ইজ হাই টাইম, এটার পরে যদি একটা ক্লজ থাকে, দেখেন এই যে ইট ইজ হাই টাইম ইউ লুকড ফর এ গুড জব, এখানে একটা ক্লজ দেওয়া আছে, ওই ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি ক্লজ না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফাইনিটিভ হবে। যেমন এখানে বলেছে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে যদি আপনার এই ইউ না থাকতো সেক্ষেত্রে আপনি যদি ইট ইজ হাই টাইম টু লুক ফর এ গুড জব, কিন্তু যদি আবার এখানে ইট ইজ টাইম, ইট ইজ টাইম যদি এরকম থাকতো যে ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এটা যদি এরকম থাকতো ইট ইজ টাইম উই ডিড দ্য ওয়ার্ক, যদি এখানে একটা সাবজেক্ট আমি এখানে মনে মনে ধরে নিলাম উই, ইট ইজ টাইম উই ডিড দ্য ওয়ার্ক। ঠিক আছে, তার মানে মেন জিনিসটা হচ্ছে ইট ইজ টাইম এবং হাই টাইমের পরে যদি ক্লজ থাকে সেই ক্লজটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার উইশ, ফ্যান্সি, হ্যাঁ, এগুলো এই উইশ এবং ফ্যান্সি দিয়ে সব সময় হচ্ছে আপনার আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানো হয়। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে কি, ধরেন যে একটু একটা কমন এক্সাম্পল দিই। ধরেন যে আজকে 48 এর হচ্ছে রেজাল্ট প্রকাশিত হলো, হ্যাঁ, তো এখন কেউ একজন তিনি ক্যাডার হতে পারেন নাই, তিনি এখন মনে মনে বলছেন যে ইস যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতাম। দেখেন এই যে ইস আরেকটু ভালোভাবে যদি পড়াশোনা করতাম, তিনি পড়াশোনা ভালোভাবে করেন নাই, এই কারণে তিনি পাশ করতে পারেন নাই। এখন তিনি বলছেন যে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে পাশ করতাম। তাহলে এইখানে ধরেন আমি যদি বলি যে সে যখন বলছে এরকম যে আই উইশ আই আই হ্যাড স্টাডিড হার্ড, তার মানে এটাতে বোঝানো হচ্ছে কি, এটাতে বোঝানো হচ্ছে যে যদি আমি আর একটু ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমি পাশ করতাম, এখন ভালো করে পড়াশোনা করি না, আমি পাশ করি নাই। তাহলে এই যে এটা হচ্ছে একটা আনরিয়েল ইভেন্ট। হ্যাঁ, আনরিয়েল ইভেন্ট মানে হচ্ছে যে যেটা আসলে হওয়া সম্ভব না, কিন্তু আপনি এখন মনে মনে চিন্তা করতেছেন যে যদি হইতো। হুম, এই ধরনের সিচুয়েশনে আমরা উইশ ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে ফ্যান্সি ব্যবহার করতে পারি। তো এগুলার ক্ষেত্রে সবসময় আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। হ্যাঁ, সেটা হতে পারে পাস্ট ইনডিফিনিট, সেটা হতে পারে পাস্ট পারফেক্ট, অথবা আমরা কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্মটা ইউজ করব। আর যদি আমরা এখানে বি ভার্ব বসাই সেক্ষেত্রে অবশ্যই সেখানে ওয়ার বসবে। এগুলো আপনার রাইট ফর্ম অফ ভার্বে পড়েছেন, যদিও একদম ভালো মতোই মনে হয় পড়েছেন। তো যাই হোক, আপনাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কিছুটা হয়তো কনফিউশন আছে, আমরা এটা সলভ ক্লাস নেব। আপাতত এখানে যেটা আছে এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন, সেটা হচ্ছে উইশ এবং ফ্যান্সি, এগুলো দিয়ে হচ্ছে আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়, এবং এইগুলোর সাথে যদি কোনো বিভার্ব বসে তাহলে অলওয়েজ ওই বিভার্বটা ওয়ার হয়। হ্যাঁ, এখন সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল ওইটার উপর নির্ভর করে না, বিভার্ব থাকলে সেটা ওয়ার হবে। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, তাহলে আপনার পক্ষে রাজা হওয়া এখন সম্ভব না। হ্যাঁ, আবার বলেন যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হইতাম, তাহলে এই যে
আই ওয়ার, এখানে কিন্তু ওয়ার হবে, এখানে কিন্তু আর হবে না, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে উড রাদার দ্যাট, উড রাদার দ্যাট এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে উড রাদারের কিন্তু একটা অর্থ আছে। উড রাদার দিয়ে বোঝানো হয় হচ্ছে প্রেফার। উড রাদার দিয়ে উড রাদার দিয়ে বোঝানো হয় হচ্ছে আপনার প্রেফার। প্রেফার মানে কি? প্রেফার মানে হচ্ছে পছন্দ করা। যেমন আমি গরু খাবো না, আমি খাসি খাবো। আমি মুরগি খাবো না, আমি হাঁস খাবো। এই যে দুইটা অপশনের মধ্যে আপনি বাছাই করে নিচ্ছেন। এই বাছাই করার ক্ষেত্রে আপনি প্রিফার ভার্বটা ইউজ করতে পারেন, আবার আপনি উড রাদার ভার্বটাও ইউজ করতে পারেন। এটা হচ্ছে উড রাদারের একটা ব্যবহার। কিন্তু উড রাদারের সাথে যদি দ্যাট থাকে, সেটা কিন্তু আর এই প্রেফার বোঝায় না, সেটা বোঝায় হচ্ছে উইশ। উইশ মানে কোনটা? ওই যে একটু আগে দেখেছেন না যে আনরিয়েল ইভেন্ট, এই উড রাদার দ্যাট দিয়েও আনরিয়েল ইভেন্ট বোঝানো হয়। তাহলে যেহেতু উইশ দিয়ে আনরিয়েল ইভেন্ট যদি বোঝানো হয়, সেখানে আমরা পাস্ট টেন্স ইউজ করি। এই উড রাদার দ্যাট এর ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব। যেমন ড্যানি উড রাদার দ্যাট হার হাজব্যান্ড ডিডন্ট ওয়ার্ক সো হার্ড। অর্থাৎ এখানে যদি উড রাদার দ্যাট এর বদলে আপনি যদি উইশ দিয়ে চিন্তা করেন, তাহলে কি হবে? ড্যানি মনে মনে চায় তার স্বামী যদি এত কঠোর পরিশ্রম না করত। তার মানে তার স্বামী খুবই কঠোর পরিশ্রম করে, তার কাছে তার স্বামীর কষ্ট দেখে খারাপ লাগে, এই কারণে সে মনে মনে চাচ্ছে যদি আর এত কঠোর পরিশ্রম না করত, কিন্তু তার স্বামী কঠোর পরিশ্রম করবে। তাহলে এই উইশ এবং উড রাদার দ্যাট সেম অর্থই প্রকাশ করে। আর একটা এক্সাম্পল দেখেন, দ্য ডিন উড রাদার দ্যাট স্টুডেন্টস মেড অ্যাপয়েন্টমেন্টস ইনস্টিড অফ ড্রপিং বাই। তাহলে ডিন মনে মনে চিন্তা করছে যে ইস, স্টুডেন্টরা যদি এরকম হুটহাট চলে না এসে তারা যদি আমার অ্যাপয়েন্টমেন্ট নিত তারপরে আসতো, কিন্তু স্টুডেন্টরা হুটহাটি চলে আসে। তাহলে এখানেও উড রাদার দ্যাট দিয়ে আমি আসলে উইশ মিন করছি। অর্থাৎ উড রাদারের পরে যদি দ্যাট থাকে, সেটা সবসময় আসলে আনরিয়েল ইভেন্ট, হাইপোথেটিক্যাল সিচুয়েশন গুলাকে মিন করে। আচ্ছা, এরপরে আসেন এভরিথিং, সামথিং, এভরিবডি, নাথিং, এনিওয়ান, নো ওয়ান, হোয়াটএভার, আইদার, নাইদার, এরা অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার হয়। এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এভরিবডি ইজ গোয়িং আউট টু হিজ ডেস্টিনেশন, এভরিওয়ান হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। ঠিক আছে, তাহলে এভরিওয়ান আমরা হ্যাজ বসিয়েছি, এভরিবডির সাথে আমরা ইজ বসিয়েছি। রিলেটিভ প্রোনাউনের রিলেটিভ প্রোনাউনের কাছাকাছি যে নাউনটা থাকে সেটা অনুযায়ী সবসময় হচ্ছে ভার্বটা চেঞ্জ হয়। যেমন ইউ আর দ্য পারসন হু স্পিক্স ইল অফ মি। এখানে যে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। হুটাকে কেন আমরা রিলেটিভ প্রোনাউন বলবো? কারণ এই যে হু স্পিক্স ইল অফ মি, এটা কোন ধরনের ক্লজ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা মোটামুটি যারা ক্লজ পারেন তারা বলবেন যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে কিন্তু এখানে আমরা রিলেটিভ ক্লজও বলতে পারবো। কেন আমরা এটাকে রিলেটিভ ক্লজ বলতে পারবো? কারণ হচ্ছে এই যে ক্লজটা, এইটা দ্য পার্সনের একটা সম্পর্ক বোঝাচ্ছে। ইউ আর দ্য পার্সন, তুমি হচ্ছে ওই ব্যক্তি। এই বাক্যটা কিন্তু এখানেই শেষ। এই দ্য পার্সনকে আমি আরেকটু মডিফাই করার জন্য বললাম হু স্পিক্স ইল অফ মি। তুমি হচ্ছে সেই ব্যক্তি যে আমার সম্পর্কে খারাপ কথাবার্তা বলো। এই যে হু স্পিক্স অফ মি, এটার সাথে এই পুরো ক্লজটার সাথে রিলেশন হচ্ছে দ্য পার্সনের। ঠিক আছে, এবং এই রিলেশনটা করতে কাজ করেছে যে এই প্রোনাউনটা, সেই প্রোনাউনটা হচ্ছে হু। যেহেতু সে রিলেশন তৈরি করার কাজ করেছে, সুতরাং আমরা তাকে বলবো রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটার সাথে যেই ভার্বটা বসবে, সেটা আসলে এই যে কাছাকাছি আছে সেটা অনুযায়ী বসবে। তাহলে এখানে হু মানে হচ্ছে দ্য পার্সন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে এস বসিয়েছি। আর একটা এক্সাম্পল দেখেন, আই এম দ্য সেম ম্যান দ্যাট ইজ পানিশড। তাহলে এখানে এই দ্যাট কাকে বোঝানো হচ্ছে? দ্য সেম ম্যানকে বোঝানো হচ্ছে। দ্য সেম ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা এখানে ইজ বসিয়েছি। মনে রাখবেন সবসময় হ্যাড বেটার, উড রাদার, হ্যাড রাদার, এখানে কিন্তু উড রাদার দ্যাট না, সাবধান। উড রাদার কিন্তু উড রাদার দ্যাট না। উড রাদার, উড বেটার, হ্যাড রাদার, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে মোডাল ভার্ব হিসেবে কাজ করে। যেমন হি হ্যাড বেটার টু ডু দ্য ওয়ার্ক। দেখে মনে হয় যেন হি হ্যাড বেটার টু ডু দ্য ওয়ার্ক এটা একটা সঠিক এক্সপ্রেশন, কিন্তু আসলে এখানে টু হবে না, সঠিক উত্তর হবে হি হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। আই উড রাদার ড্র্যাঙ্ক টি।
আই উড রাদার, সঠিক উত্তর হবে ড্রিঙ্ক টি, কারণ উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা কিন্তু উড রাদার দ্যাট না, আবারও বললাম উড রাদার দ্যাট না কিন্তু, ঠিক আছে। এরপর আসেন মাস্ট বি। মাস্ট বি এর পরে হয় ভার্বের সাথে আইএনজি বসবে, যদি নাউন, আর নাইলে নাউন বসবে, আর নাইলে অ্যাডজেক্টিভ, দুইটাই হতে পারে। দেখেন হি মাস্ট বি রাইটিং এ লেটার, নট রাইট এ লেটার। তারপরে দেখেন হি ইজ অ্যাবসেন্ট, হি মাস্ট বি সিক নাও। এই যে সিক, সিকটা কি? সিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাস্ট বির পরে হয় আপনি ভার্বের সাথে আইএনজি দিয়ে বসাবেন, না হয় আপনি এটা নাউন বসাবেন, আর না হয় আপনাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, ঠিক আছে। এরপর আসেন ইউজ টু। ইউজ টুটা আমরা দেখেছিলাম টেন্সে। টেন্সে কোথায় আমরা দেখেছিলাম ইউজ টুটা? ইউজ টুটা আমরা দেখেছিলাম টেন্সের পাস্ট টেন্সে আমরা দেখেছিলাম, আরো স্পেসিফিক ভাবে বললে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইউজ টু দেখেছিলাম। এই ইউজ টু মানে হচ্ছে আগে করতাম, আগে করতাম এখন করি না। তাহলে ইউজ টু দিয়ে এটা বোঝায়, এবং এই ইউজ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্মটাই বসবে। যেমন হি ইউজ টু গোয়িং টু দ্য ইউনাইটেড স্টেটস, নাকি হি ইউজ টু গো টু দ্য ইউনাইটেড স্টেটস? সঠিক উত্তর হবে হি ইউজ টু গো টু দ্য ইউনাইটেড স্টেটস। সে ইউনাইটেড স্টেটসে যেত, এখন যায় না। আবার দেখেন যে মাই ফাদার ইউজ টু স্টাডিং হার্ড ইন হিজ চাইল্ডহুড, নাকি মাই ফাদার ইউজ টু স্টাডি হার্ড ইন হিজ চাইল্ডহুড? সঠিক উত্তর হবে মাই ফাদার ইউজ টু স্টাডি হার্ড ইন হিজ চাইল্ডহুড। তাহলে এইখানে যেটা বোঝানো হচ্ছে যে আমার পিতা, তিনি কঠোর পড়াশোনা করতেন, এখন করেন না, আগে করতেন, ঠিক আছে। তাহলে এইখানে ইউজ টুর পরে আমি ভার্বের বেস ফর্ম বসাবো, ইউজ টুর পরে আমি ভার্বের বেস ফর্মটা বসাচ্ছি। তবে এখানে ছোট্ট একটা জায়গা আছে যেখানে আসলে কনফিউশন হয়। দেখেন এইখানে এই যে ইউজ টুটাই হচ্ছে আসলে আমার মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ইউজ টুটাই কিন্তু আমার এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এখানে অন্য কোনো কিছু আর নাই। ইউজ টু শুধু ইউজ টুই আছে, আর কিছু নাই। কিন্তু ইউজ টু এর সাথে যদি বি থাকে অথবা গেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার ভার্বের বেস ফর্ম হয় না, এটার সাথে হচ্ছে না, ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা একটু ভুল আসছে এখানে, আমি এটা ঠিক করে দিব। তাহলে ভার্বের এখানে বেস ফর্ম হয় না, কোনটা হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখন আসেন যে আসলে এই বি ইউজ টু আর হচ্ছে গেট ইউজ টুর অর্থটা আসলে কি? বি ইউজ টু এটার অর্থ হচ্ছে যে অভ্যস্ত, আপনি অভ্যস্ত, আপনার অভ্যাস আছে। আর গেট ইউজ টু এটার মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, বা আপনি অভ্যস্ত হয়েছেন, ঠিক আছে। এক্সাম্পল দেখেন, আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। যেহেতু এম ইউজ টু বোঝানো হচ্ছে, এখানে অর্থ হচ্ছে অভ্যস্ত। হি গট ইউজ টু লিভিং অ্যালোন আফটার এ ফিউ মান্থস, কিছু মাস পরে সে একা থাকা একা থাকার একা থাকতে অভ্যস্ত হয়েছে। তাহলে এখানে দুইটার অর্থ ভিন্ন, তবে দুইটার ব্যবহার কিন্তু সেম। ব্যবহার কিভাবে সেম হয়? ওই যে দুইটার পরেই বি ইউজ টু, গেট ইউজ টু, দুইটা যেটাই থাকুক না কেন আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমরা ইউজ টু এবং হচ্ছে গেট ইউজ টুর পার্থক্য শিখলাম। পরে আসেন যে অ্যান্টিসিপিটরি ইট। অ্যান্টিসিপিটরি ইট মানে কি? অ্যান্টিসিপিটরি ইট মানে হচ্ছে যে দেখা যায় ইংরেজি বাক্যের সৌন্দর্য আনার জন্য, বা দেখা যায় যে একটা বড় সাবজেক্ট সেটাকে অ্যাভয়েড করার জন্য মাঝে মধ্যে সাবজেক্ট পজিশনে ইট আনা হয়। তবে এই ইটটা আসলে মেইন সাবজেক্ট, এবং মানে এটা হচ্ছে যে আপনার মেইন সাবজেক্টই, তবে এটা হচ্ছে আপনার এটাকে বলা যেতে পারে উম, বাক্যের সৌন্দর্য আনানোর জন্য ইটটা আনা হয়েছে। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেমন দেখেন বলেছে ইট ওয়ার ফাতেমা, জো অ্যান্ড ডেভিড দ্যাট ডিড দ্য ওয়ার্ক। দেখেন এই যে ফাতেমা, জো অ্যান্ড ডেভিড, এটা একটা বড় সাবজেক্ট। ইট ওয়াজ ফাতেমা, জো অ্যান্ড ডেভিড দ্যাট ডিড, এটা একটা বড় বাক্য, বড় একটা সাবজেক্ট। তো দেখা যায় ইংরেজি বাক্যের ফ্লো সুন্দর রাখার জন্য, বা বাক্যটাকে দেখতে সুন্দর বা শুনতে সুন্দর শোনানোর জন্য মাঝে মধ্যে
ইট এই শব্দটা সাবজেক্ট পজিশনে বসে এবং এটাকে বলা হয় অ্যান্টিসিপিটরি ইট। এই অ্যান্টিসিপিটরি ইট অলওয়েজ সিঙ্গুলার হয়, সবসময় মাথা রাখবেন। এখানে এখানে ফাতেমা, জো, ডেভিড দেওয়া আছে। ফাতেমা, জো অ্যান্ড ডেভিড প্লুরাল, কিন্তু প্লুরাল হলেও এখানে অ্যান্টিসিপিটরি ইট আছে, সুতরাং এখানে আমি সবসময় ওয়াজ বসাবো। অর্থাৎ জাস্ট মুখস্থ মনে রাখবেন যে ইটের সাথে সবসময় ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? এরপর আসেন দ্য গ্রেটার পার্ট, দ্য গ্রেটেস্ট পার্ট, এগুলোর পরে নাউন অনুযায়ী ভার্বটা হবে, ঠিক আছে? দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড, এখানে ল্যান্ড হচ্ছে সিঙ্গুলার, সুতরাং ভার্বটা হবে সিঙ্গুলার। দ্য গ্রেটার পার্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে নাউন হচ্ছে প্লুরাল, সুতরাং আমার ভার্বটাও হবে প্লুরাল। পেইনস এবং হচ্ছে মিনস, পেইনস এবং মিনস এই দুইটা হচ্ছে আপনার এখানে এই যে পেইনস, পেইনস শব্দটা শুধু সিঙ্গুলার হয়, কিন্তু এই যে মিনস, মিনস শব্দটা হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন দেখেন এখানে বলেছে গ্রেট পেইনস হ্যাভ বিন টেকেন, তাহলে গ্রেট পেইনস দেখতে মনে হচ্ছে যেটা প্লুরাল, পেইনস আছে, মিনস আছে, কিন্তু এগুলো আসলে প্লুরাল না, এখানে হচ্ছে এটা সিঙ্গুলার। যেমন গ্রেট পেইনস হ্যাভ বিন টেকেন, তাহলে এখানে এটা হ্যাভ হবে না, সঠিক উত্তর হবে হ্যাজ। দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ ইজ সাফিসিয়েন্ট, মিনস মানে কি? মিনস মানে হচ্ছে টাকা পয়সা, বেতন। আর পেইন মানে তো হচ্ছে আপনার ব্যথা, হ্যাঁ, বিষ, হ্যাঁ, বেদনা। যেমন আমি আগে আমার দাদি আগে হচ্ছে বলতো যে আপনার আপনার এটা গ্রামে দেখবেন যে হলো সাবায়, হ্যাঁ, হাত পা সাবায়, হাত পা কামড়ায়, হ্যাঁ, আর একটা বলতো যে গাইয়ায়, হুম, তারপরে তারপরে বলতো লইয়া যায়, হ্যাঁ, আরে আমার পাটা লইয়া যাচ্ছে, মানে লইয়া যাচ্ছে না, মানে লইয়া যাইতেছে, এরপর মানে হাতটা লইয়া যাইতেছে। তা আমি এটা আগে এগুলো বুঝতাম না, আমি বলতাম দাদি আপনার কি মানে কেমন লাগে। তো এখন মাঝে মধ্যে যখন মানে ব্যথা পাই বা ব্যথা করে, তখন মানে মনে হয় যে আসলে হ্যাঁ এটাই মনে হয় হলো চাবায়, হ্যাঁ, এটাই মনে হয় এই ব্যথাটাকে মনে হয় বলা যে চাবায়, বা এই ব্যথাটাকে মনে হয় বলে যে কামড়ায়, হ্যাঁ। যাই হোক, আস্তে আস্তে আসলে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি আর কি, আগে এগুলা হচ্ছে বুঝতাম না, এখন মনে হচ্ছে যে বুঝি আর কি। আচ্ছা, তো দেখেন দ্য মেইনস এমপ্লয়েড বাই ইউ ইজ সাফিসিয়েন্ট, তার মানে এখানে মেইন কথাটাই হচ্ছে মিনস এবং পেইনস, এগুলা দেখতে প্লুরাল মনে হলেও এটা আসলে সিঙ্গুলার। তবে এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা হচ্ছে মিনস শব্দটা মাঝে মধ্যে সে প্লুরাল হতে পারে। কখন প্লুরাল হয়? যখন এই মিনস দিয়ে ইনকাম বোঝায়, আয়, আয় বোঝানো হয়, ইনকাম বোঝানো হয়, তখন এই মিনস শব্দটা কিন্তু প্লুরাল হিসেবে কাজ করতে পারে। যেমন দেখেন এখানে বলেছে মাই মিনস, মাই মিনস মানে হচ্ছে আমার আয় বা আমার ইনকাম, ওয়ার মাচ রিডিউসড ওয়িং টু দ্যাট হেভি লস্ট, এই ক্ষতির কারণে আমার ইনকাম কিন্তু অনেক কমে গিয়েছে। তাহলে ওয়িং টু মানে হচ্ছে কারণে, হ্যাঁ, ওয়িং টু মানে হচ্ছে কারণে, কিসের কারণে? এই লসের কারণে, ক্ষতির কারণে আমি আমার ইনকাম অনেক কমে গিয়েছে। এরপর দেখেন হিজ মিনস আর এম্পল, এম্পল মানে হচ্ছে যথেষ্ট, তাহলে হিজ মিনস তার ইনকাম যথেষ্ট, তাহলে হিজ মিনস এখানে মিনস দিয়ে ইনকাম বোঝানো হচ্ছে, এই কারণে আমি ভার্ব পজিশনে আর দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা দেখব হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। এই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টটা হচ্ছে, ধরুন আমরা এরকম হচ্ছে বলি না যে আমি এই কাজটা করেছি, হ্যাঁ, তারাও এই কাজটা করেছে, তাহলে আমিও এই কাজটা করেছি, তারাও এই কাজটা করেছে, দুইটা কিন্তু একই রকম বাক্য। তাহলে এই একই রকম বাক্যগুলোকে আমরা সংক্ষেপে, ইংরেজিতে সংক্ষেপে হচ্ছে লিখা যায়। যেমন দেখেন এখানে বলেছে যে আই এম হ্যাপি, আই এম হ্যাপি, ইউ আর হু। তাহলে এখানে মূলত বাক্যটা ছিল, এই দুইটা বাক্য এখানে ছিল যে আই এম হ্যাপি, ইউ আর হ্যাপি, আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর হ্যাপি, এই দুইটা বাক্যকে আপনি যখন একসাথে লিখেন, এটাকে দেখতে আরেকটু সুন্দর লাগবে যদি আপনি এইভাবে বাক্যটাকে লিখেন আই এম হ্যাপি অ্যান্ড ইউ আর হ্যাপি টু। দেখেন বাক্যটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আবার এই বাক্যটাকে আপনি এইভাবে লিখতে পারেন আই এম হ্যাপি, সো আর ইউ, আই এম হ্যাপি, সো আর ইউ, ঠিক আছে? এখানে এন্ড হবে মূলত, এন্ড সো আর ইউ হবে। এরপর আবার দেখেন আরেকটা বাক্য, শি ওয়াজ ভেরি এক্সস্টেড, এক্সস্টেড মানে কি? ক্লান্ত। অ্যান্ড সো ওয়ার দ্য আদার্স, এবং অন্যরাও একই রকম ক্লান্ত। তাহলে আমরা এখানে এই যে এক্সস্টেড বা এই যে এখানের এখানে এই যে হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা
আমরা হচ্ছে যেহেতু ডাবল ডাবল হয়ে যাবে, এই কারণে আমরা সেটাকে স্কিপ করছি। এই স্কিপ করতে গিয়ে আমরা কিন্তু বাক্যটা কিছুটা সংকুচিত করছি। এই সংকুচিত করার যে নিয়মগুলো, যদি সেটা হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে হয় সেটাকে বলা হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আর যদি না বোধক বাক্যের ক্ষেত্রে হয় সেটা হবে নেগেটিভ এগ্রিমেন্ট। ঠিক আছে, তো আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট করার যে নিয়ম, সেই নিয়মটা আমরা একটু দেখব। দেখেন, যদি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে গিয়ে দেখেন যে ভার্ব হিসেবে বি ভার্বগুলো আছে, বি ভার্বগুলো আছে, তাইলে পরবর্তী যে ক্লজটা, অর্থাৎ দুইটা ক্লজ তো এখানে, সেকেন্ড যে ক্লজটা সেখানেও ওই এম ইজ আর ওয়াজ ওয়ারি থাকবে। স্ট্রাকচারটা হচ্ছে আপনি এটাকে টু দিয়েও লিখতে পারেন, আবার আপনি সো দিয়েও লিখতে পারেন। যদি আপনি সেটা টু দিয়ে লিখতে চান তাহলে টু শব্দটা হবে বাক্যের শেষে, আর যদি সো দিয়ে লিখতে চান তাহলে সো শব্দটা হবে বাক্যের আগে। এই স্ট্রাকচার দেখতে হিজিবিজি লাগতেছে, আপনার স্ট্রাকচার পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি বাক্য দেখেন। এই যে দেখেন, she was very exhausted and so were the others, and so were the others। ঠিক আছে, এখন এটা যদি আপনি টু দিয়ে লিখতেন তাহলে কিভাবে হইতো? তাহলে হইতো এরকম, the others, the others were টু। তার মানে হচ্ছে আপনি যখন এই সো দিয়ে বাক্যটা লিখবেন তখন সাবজেক্টটা শেষে চলে যাবে, আর যদি আপনি টু দিয়ে লিখেন তাইলে সাবজেক্টটা শেষে যাবে না, আগেই থাকবে। ঠিক আছে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এটা তো গেল হচ্ছে যদি আমার বি ভার্ব থাকে, তাইলে আমি হচ্ছে এইভাবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে পারবো। কিন্তু যদি বি ভার্ব না থেকে কোন একটা মেইন ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই এগ্রিমেন্টটা করব? সেখানে আমরা ডু ডিড ডাজ নিয়ে আসবো টেন্স অনুযায়ী। যেমন দেখেন, মাই ফ্রেন্ড বিলিভস দ্যাট রিসার্চ ইজ আ গ্রুপ অফ ইফোর্ট। দেখেন কি বিশাল একটা বাক্য, মাই ফ্রেন্ড বিলিভস দ্যাট রিসার্চ ইজ এ গ্রুপ অফ ইফোর্ট অ্যান্ড সো ডু আই। এইটাকে যদি আপনি এরকম বড় করে লিখতে চাইতেন যে মাই ফ্রেন্ড বিলিভস দ্যাট রিসার্চ ইজ এ গ্রুপ অফ ইফোর্ট, এই বাক্যের আরেকটা প্রশ্ন হতো এরকম, অ্যান্ড আই বিলিভ দ্যাট রিসার্চ ইজ এ গ্রুপ অফ ইফোর্ট, তাহলে বাক্যটা দেখতে কেমন হইতো না? কিন্তু আপনি সংক্ষেপে বলে ফেললেন সো ডু আই, আমিও তাই বিশ্বাস করি। সো ডু আই, আমিও তাই বিশ্বাস করি। তাহলে এখানে দেখেন, আমাদের এখানে বিলিভস আছে, বি ভার্ব নাই। তাহলে বি ভার্ব না থাকলে আমরা কি করব? আমরা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ডু এবং টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ নিয়ে আসবো। তাহলে এখানে বিলিভস আছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা হয় ডু আনবো আর নাহলে ডাজ আনবো। তাহলে এখানে হচ্ছে আই আছে, এই আই এর জন্য আমরা এখানে ডু নিয়ে আসছি, সো ডু আই। কিন্তু এখানে যদি আপনি এটাকে টু দিয়ে লিখতেন তাহলে কি হইতো? টু দিয়ে লিখতে হইতো এরকম যে আই ডু টু, জাস্ট এটাই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, মাই ফ্রেন্ড বিলিভস দ্যাট রিসার্চ ইজ এ গ্রুপ অফ ইফোর্ট অ্যান্ড আই ডু টু। ঠিক আছে, দেখি আপনারা এটা বুঝতে পারছেন কিনা। আপনাদের চ্যাটটা ওপেন করে দেই, এইটার আপনারা উত্তর করেন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। এবার তো কোনটা হবে? ইউ লাইক চকোলেট, ইউ লাইক চকোলেট, এটার অপশন বলেন কোনটা উত্তর হবে। এই একজন বলতেছে এফ, গুড, আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারেন। সো ডু আই হবে, সো ডু আই হবে সঠিক উত্তর, সো ডু আই। একজন বলেছেন এ, এ কেন হবে? এখানে তো মি আছে, মি কি হবে? মি তো হবে না, এখানে হবে এন্ড আই ডু টু, আই ডু টু হইতো। ঠিক আছে, যদি ডু হইতো। ঠিক আছে, ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, গুড, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার কি বলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং হচ্ছে যে আপনার যদি আহ, কোনো অক্সিলারি ভার্ব না থাকে। ঠিক আছে, আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ড, এটা কেন হইলো? এটা এটা হওয়ার কারণ হচ্ছে আমি আসলে ওখানে যাইতে যাচ্ছিলাম না, আমি একটু অ্যাফার্মেটিভ, আমি একটু নেগেটিভ এগ্রিমেন্টটা আছে এটা একটু শেষ করি, তারপর এটা আমি বলতেছি হ্যাঁ এখানে হ্যাড কেন হইলো। আচ্ছা, দেখেন, যদি কম্পাউন্ড ভার্ব থাকে, হ্যাঁ, কম্পাউন্ড ভার্ব মানে হচ্ছে একটা অক্সিলারি ভার্বও আছে আবার একটা মেইন ভার্বও আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে একটা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট আমরা করতে পারবো। এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এইভাবে, আপনি স্ট্রাকচার দেখার দরকার নাই, আপনি হচ্ছে সেন্টেন্স দেখেন, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো অ্যান্ড ইউ উইল টু। অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে এবং মেইন ভার্বও থাকে, সেক্ষেত্রে আমরা মেইন ভার্বটাকে বাদ দিব, মেইন ভার্বটা আমরা লিখবো না। তাহলে দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো, ইউ উইল টু, ইউ উইল টু। তাহলে এখানে আমরা
এভাবে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা করব, ঠিক আছে। আর যদি সো দিয়ে লিখি তাহলে হবে সো উইল ইউ, ঠিক আছে। তাহলে এটা বলেন তো, এটা কোনটা হবে? টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো, এটা কোনটা হবে বলেন তো? টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো, সো কি হবে বলেন তো? এই যে এটা কেউ কেউ গোলা ফেলছেন, এখানে আপনার গোলানোর কিছু নাই। এই যে অক্সিলারি ভার্বটা থাকবে, মেইন ভার্বটা উঠে যাবে, তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে? সো হ্যাভ উই হবে, সো হ্যাভ উই, সিম্পল, ঠিক আছে। ওকে, এরপরে আসেন নেগেটিভ এগ্রিমেন্ট। হ্যাঁ, আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি বসিয়েছি? আমরা ট্রু এবং সো বসিয়েছি। আর নেগেটিভ যে এগ্রিমেন্টটা আছে সেখানে আমরা বসাবো হয় আইদার, না হয় হচ্ছে নাইদার। যদি আইদার বসান তাহলে আইদারটা বসবে হচ্ছে বাক্যের শেষে, আইদার বসবে হচ্ছে বাক্যের শেষে। আর যদি নাইদার বসান তাহলে নাইদার বসবে একদম শুরুতে। যেমন আমরা এক্সাম্পল দেখি, শি ইজ নট ইন এগ্রিমেন্ট, সে এই চুক্তিতে নাই। আই এম নট আইদার, আমিও নাই, সেও নাই, আমিও নাই। এই বাক্যটাকেই আপনি যদি আইদার নাইদার দিয়ে লিখতেন তাহলে হয়তো এরকম, শি ইজ নট ইন এগ্রিমেন্ট অ্যান্ড নাইদার এম আই। তাহলে নাইদার থাকলে ইনভার্সন হবে, সাবজেক্টটা ভার্বের পরে চলে যাবে। আর যদি আইদার দেন তাহলে কিন্তু ইনভার্সন হবে না। শি ইজ নট ইন এগ্রিমেন্ট অ্যান্ড আই এম নট আইদার, শি ইজ নট ইন এগ্রিমেন্ট অ্যান্ড নাইদার এম আই, ঠিক আছে। এখন আসেন, যদি এটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে কি হবে? তাইলে হবে এরকম, ওই যে ডু ডিড দিয়ে লিখতে হবে, আর নাইদার শুরুতে, আইদার হচ্ছে শেষে। যেমন হি ডাজ নট লাইক ভেজিটেবলস অ্যান্ড নাইদার ডু আই, অথবা হি ডাজ নট লাইক ভেজিটেবলস অ্যান্ড আই ডোন্ট আইদার। ওকে, আর যদি কম্পাউন্ড থাকে তাহলে কি হবে? আচ্ছা, কম্পাউন্ড থাকলে কি হবে সেটা আগে এটা বলেন, এটা কি হবে? কামাল ডাজ নট এনজয় রিডিং সায়েন্স ফিকশন অ্যান্ড, এটা কি হবে বলেন তো? এটা কোনটা হবে? কামাল, এটা কোনটা হবে? ওকে, গুড। হিজ ব্রাদার ডাজন্ট আইদার, সঠিক উত্তর হবে হি ডাজন্ট আইদার। ওকে, আর যদি হচ্ছে কম্পাউন্ড থাকে তাহলে কি হবে? ওই একই নিয়ম, একই নিয়মই হবে। জাস্ট আপনি হচ্ছে এই সিকোয়েন্সটা খেয়াল করবেন। যদি যেমন দেখেন এখানে বলেছে রুনা কান্ট টাইপ ওয়েল অ্যান্ড হার সিস্টার কান্ট আইদার, রুনা কান্ট টাইপ ওয়েল অ্যান্ড নাইদার ক্যান হার সিস্টার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে এইটা একটু উত্তর করেন তো, কি হবে বলেন তো? শি ওন্ট বি গোয়িং টু দ্য পার্টি অ্যান্ড, এটা বলেন, তাহলে যে বুঝবো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। ওকে, গুড। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে নাইদার উইল হার ফ্রেন্ডস, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস, এতটুকু পর্যন্তই ছিল।